আজকে আমরা ক্লাস 11 এর সেট থিওরি নিয়ে কথা বলবো, যেটা ফার্স্ট সেমের সিলেবাসে রয়েছে এবং এটা বিএসসির জন্য খুব ইম্পর্টেন্ট। যদি কেউ বিএসসিতে ম্যাথে অনার্স করে বা নর্মাল পাশ নিয়েও পড়ে, তাদের এই সেট থিওরি খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আর এই যে কনসেপ্টটা বিল্ড হবে সেট থিওরি নিয়ে, সেটা আমরা ম্যাথের অন্যান্য বহুত সেকশনে আমরা ইউজ করতে পারবো। তো আজকে মোটামুটি সেট থিওরির বেসিক থেকে ইন্টারমিডিয়েট যত রকম প্রপার্টি আছে সবটা এই ভিডিওতে কালেক্ট করার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব যে কিভাবে জিনিসটা প্রগ্রেস করছে। তো চলো দেখা যাক। আচ্ছা, প্রথম দেখি সেট থিওরির ডেফিনিশন। আচ্ছা দেখো, সেট থিওরির ডেফিনিশনে লিখেছি কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অবজেক্ট। ওয়েল ডিফাইন্ড অবজেক্ট, কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অবজেক্ট। আচ্ছা, এখানে ওয়েল ডিফাইন্ড বলতে কি বলেছে? আচ্ছা ধরো, আমরা নর্মালি রিয়েল লাইফে শুনেছি সেটের ব্যাপারে কিছুটা, যে আমরা শুনেছি কাপ সেট, প্লেট সেট। মানে কাপ সেট মানে একটা বক্স, যে বক্সে কি আছে, কিছু কাপ আছে, ঠিক আছে? এটাই তো বোঝায় যে একটা বক্স যার মধ্যে ধরো 4টে কাপ আছে, তাহলে এটাকে আমরা কি বলি? কাপ সেট বলি। তাহলে এখানে এটা একটা সেট, মানে কালেকশন অফ সাম অবজেক্ট, কালেকশন অফ অবজেক্ট। কিন্তু এখানে একটা ওয়ার্ড ইউজ করা আছে ওয়েল ডিফাইন্ড। এটার মানে কি? আমি শুধু তো কালেকশন অফ অবজেক্টও বলতে পারতাম। আচ্ছা ধরো, আমি আর একটা সেট নিচ্ছি বা একটা বক্স নিচ্ছি ধরো, যার মধ্যে দুটো কাপ রয়েছে, আর ধরো একটা প্লেট রয়েছে, আর একটা ধরো একটা গ্লাস রয়েছে। এটা, তাহলে দেখো এই সেটটাকে এবার তুমি কি নাম দেবে? এটা কিসের সেট? এটাকে যেমন আমরা বলছিলাম এটা একটা কাপ সেট, কেন? এর মধ্যে কাপ রয়েছে। তাহলে এটা আমি ডিফাইন করতে পারছিলাম যে এই সেটটার নাম হচ্ছে কাপ সেট। কিন্তু এখানে কাপ আছে, প্লেট আছে, গ্লাস আছে, তাহলে তুমি কিসের সেট বলবে? এটা কোনোভাবে কি ডিফাইন করা যাচ্ছে এটা কাপ সেট? যদি বলি কাপ আছে কিন্তু এর মধ্যে থালা ও গ্লাস রয়েছে, কিন্তু আমি যদি বলি এটা প্লেটের সেট কিন্তু এর মধ্যে কাপ গ্লাস রয়েছে, তাহলে ডিফাইন করা যাচ্ছে না। তাহলে এটা একটা সেট হতে গেলে তাকে অবশ্যই এটা ওয়েল ডিফাইন্ড একটা ক্যারেক্টার থাকতে হবে, যেটাকে আমরা ডিফাইন করতে পারবো যে এটা একটা কাপ সেট, এটা একটা বাটির সেট, এটা একটা গ্লাসের সেট। কিন্তু এই সেটটাকে ডিফাইন করতে পারছি, এটাকে করতে পারছি না। এই জন্য সেটের ডেফিনিশনে বলা রয়েছে কালেকশন অফ ওয়েল ডিফাইন অবজেক্ট। ওয়েল ডিফাইন বলতে যেটাকে আমরা ডিফাইন করতে পারবো যে এটা একটা সেট, এর মধ্যে শুধু কাপ আছে, তার মানে এটা কাপ সেট। এটা হচ্ছে সেটের সব থেকে বড় মিসকনসেপশন, যে কালেকশন নিলেই সেটা সেট হয় না, সেটাকে অবশ্যই ওয়েল ডিফাইন্ড হতে হবে। তাহলে বোঝা গেল কিছুটা? তাহলে এই যে সেটের দেখো তিনটে প্রপার্টি দিয়েছে বা ক্যারেক্টারিস্টিক্স দিয়েছে, যে এই তিনটে প্রপার্টি যদি হোল্ড করে তাহলে সেটটা, কালেকশনটা একটা সেট হয়ে যায়। প্রথম কি বলেছে? ওয়েল ডিফাইন্ড, যেটা আমরা কেবল বুঝলাম। হচ্ছে ডিফারেন্ট। আচ্ছা ধরো, আমি একটা সেট নিয়েছি, কিছু একটা সেট নিয়েছি, যার মধ্যে আমি কিছু একটা কটা নাম্বার লিখছি, 1 2 3 4 5 6। তাহলে এই যে একটা কালেকশন নিয়েছি, কালেকশন অফ নাম্বার, তাহলে এটাকে আমরা একটা সেট বলতে পারবো। কেন? এর মধ্যে দেখো কটা নাম্বার সেট নিয়েছি, সব একই রকম জিনিসপত্র, যেমন ওয়েল ডিফাইন্ড হয়েছে নাম্বার, কালেকশন অফ নাম্বার। এবং দেখো সব কটা নাম্বারই আলাদা, 1 2 3 4 5 6। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? এটা নাম্বারের একটা সেট। কিন্তু যদি আমি আরেকটা ধরো সেট নিলাম বা একটা কালেকশন নিলাম, যার মধ্যে 1 1 1 1 1 6টা 1 নিয়েছি, তাহলে দেখো এটাকে আমরা কি বলবো? একটা কালেকশন যার মধ্যে শুধু একটাই নাম্বার একই রয়েছে, তাহলে এটাকে আমরা সেট কি বলতে পারছি? কেন? এটা ডিফারেন্ট হচ্ছে না। এটা ডিফারেন্ট মানে একটা সেটের মধ্যে ডিফারেন্ট এলিমেন্ট না হলে আমি কিসের কালেকশন নিচ্ছি? একটা এলিমেন্টের আবার কিসের কালেকশন? আমি এক নিয়ে কিসের কালেকশন করব যার মধ্যে শুধু একটাই এলিমেন্ট রয়েছে? তার জন্য এলিমেন্টগুলোকে অবশ্যই ডিফারেন্ট হতে হবে। আর কি বলেছে দেখো, ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, মানে একটা সেটে কি অর্ডারে এলিমেন্ট রয়েছে সেটা ম্যাটার করে না, কিন্তু তার মধ্যে ডিফারেন্ট ওয়েল ডিফাইন অবজেক্ট রয়েছে, এরকম একটা কালেকশন যদি হয় তাহলে আমরা সেট বলতে পারবো। কোনটা আগে রয়েছে কোনটা পরে রয়েছে, মানে এটাকে যদি আমি এইভাবে লিখতাম, এই সেটটাকে যদি এটা না লিখে যদি আমি লিখতাম 2 3 1 5 4 6, এটাও সেট হতো, এটাই কোনো সমস্যা নেই, অর্ডারে কোনো ম্যাটার করছে না। আমি আগে লিখছি না পরে লিখছি, পিছনে লিখছি না উপরে লিখছি, সেটা ম্যাটার করছে না, আমাকে ওয়েল ডিফাইন্ড কালেকশন হলেই হবে। তাহলে সেটটা মোটামুটি বোঝা গেল। সেট হচ্ছে এই কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড, এই ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, যেটার জন্য আমি এটা লিখেছি বা যেটার জন্য এটা এক্সপ্লেন করছি, যে অবশ্যই সেটাকে ওয়েল ডিফাইন্ড অবজেক্ট হতে হবে। এবার হচ্ছে
সেটের নোটেশন। ঠিক আছে, সেটকে কিভাবে ডিনোট করা হয়। দেখো সেটকে দুভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে, একটা হচ্ছে রোস্টার ফর্ম, আর একটা হচ্ছে ধর্মভিত্তিক বা ক্যারেক্টারিস্টিক দিয়ে যেটা বোঝানো হয়। রোস্টার ফর্মটাই মোস্টলি আমরা যখন বেসিক লেভেলে করি তখন ইউজ করি, আর ধর্মভিত্তিক যেটা সেটাকে আমরা একটু ইন্টারমিডিয়েট লেভেলে এইটা দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। আচ্ছা, প্রথম থেকে রোস্টার ফর্ম। দেখো আমরা নর্মালি যে সেই সেটকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি, মানে যে কোনো সেট, ধরো আমি একটা দুটো নাম্বারের সেট নিলাম, ধরো সেই সেটের মধ্যে 2 আর 3 রয়েছে, তাহলে এই ধরো নাম দিলাম সেটটার নাম এক্স। তাহলে এক্স একটা সেট যার মধ্যে দুটো এলিমেন্ট আছে 2 আর 3, তাহলে সেটাকে আমরা কিভাবে লিখবো, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো। তাই এই যেটা হলো, এই পদ্ধতিটাকে লেখার যে পদ্ধতিটাকে বলে, এটাকে বলে ছক বদ্ধীকরণ পদ্ধতি, বা ইংলিশে যাকে বলে রোস্টার ফর্ম বলে। ঠিক আছে, গেল। আর এই যেটা ধর্মভিত্তিক, এটাকে আমরা অন্যভাবে রিপ্রেজেন্ট করবো, সেটা একটু পরে এক্সপ্লেন করছি। তাহলে ছক বদ্ধীকরণ পদ্ধতি মানে যেখানে আমি এলিমেন্টগুলোকে সব লিখে লিখে রিপ্রেজেন্ট করব, কোনো হিডেন কিছু থাকবে না। যদি এর মধ্যে ধরো আমি ভায়োলের সেট নিচ্ছি, সেট অফ ভায়োল, তাহলে কি লিখবো, এ ই আই ও ইউ, এটা একটা সেট। দেখো যে সেটের মধ্যে কি এলিমেন্ট রয়েছে, শুধুমাত্র ভায়োল রয়েছে, তাহলে সবগুলোকে আমি দেখো লিখে রিপ্রেজেন্ট করলাম, এই জন্য একে বলে ছক বদ্ধীকরণ পদ্ধতি, যেটাকে ইংলিশে বলে রোস্টার ফর্ম। নেক্সট ধর্মভিত্তিক পদ্ধতি কি, যেখানে আমি এলিমেন্টগুলোকে পুরো লিখে রিপ্রেজেন্ট করব না, কিন্তু তার একটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যের কারণে ওই এলিমেন্টগুলোকে আমি ওই সেটার নিয়েছি, সেই বৈশিষ্ট্যকে রিপ্রেজেন্ট করব। যেমন ধরো আমি এখানে একটা এলিমেন্ট নিয়েছি এ, যার মধ্যে এক্স, মানে এই এটা এক্স এর একটা সেট, এক্স এর সেট সাচ দ্যাট, এই যে একটা চিহ্নটা দিলাম, কোলন বলে যেটাকে আমরা, এইটা এখানে সেটের ক্ষেত্রে সাচ দ্যাট মিন করে। তাহলে এখানে এই যে কোলনটা ইউজ করেছি, এটা মিন করছে কি, সাচ দ্যাট। তাহলে এটা কি মিন করছে, সাচ দ্যাট। কি করে, যে এর মধ্যে এক্স আছে, এমন এক্স এর সেট সাচ দ্যাট যেটা 2 থেকে বড়, 4 থেকে ছোট। তাহলে এই এটা এমন একটা এক্স এর সেটকে রিপ্রেজেন্ট করছে যেই এক্সটা 2 থেকে বড়, 4 থেকে ছোট। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, দেখো 2 থেকে বড়, 4 থেকে ছোট যদি আমরা ন্যাচারাল নাম্বার নিই, তাহলে কি হয়, 3 হয়। তাহলে অ্যাকচুয়ালি আমি এই সেটটাকে 3 বদলে এটা লিখতে পারি। তাহলে এই যে বৈশিষ্ট্য দিয়ে আমি যেটা লিখলাম, এটাকে ধর্মভিত্তিক পদ্ধতি বলে। মানে একটা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করলাম সাচ দ্যাট সেই এক্সটা এই কন্ডিশনকে ফিল আপ করছে। যদি আমি এটা নিতাম, এই যে নেক্সট যে পয়েন্টটা লিখেছিলাম, একটা বি সেট সাচ এক্স এর সেট সাচ দ্যাট, সেই এক্সটা কেমন হবে, যেটা 2 থেকে সমান অথবা বড়, 4 থেকে সমান অথবা ছোট। এটাকে কি লিখতে পারি আমরা, আচ্ছা 2 থেকে সমান অথবা বড় কি হতে পারে, 2 হতে পারে, 2 এর সমান, 3 হতে পারে, 4 হতে পারে। তাহলে এই যে সেটটা, এটাকে যদি আমি রোস্টার ফর্মে লিখতাম তাহলে এটা লিখতাম, কিন্তু এটাকে যদি আমি ধর্মভিত্তিক পদ্ধতিতে লিখতাম তাহলে এটা লিখতাম 2 লেস দ্যান এক্স, সরি লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 4। তাহলে এই যে প্যাটার্নটা লেখার, এটাকে ধর্মভিত্তিক পদ্ধতি বলে। আর এই যেটা ছিল, যেটাকে আমরা এলিমেন্টগুলোকে সবগুলোকে লিখে লিখে রিপ্রেজেন্ট করছিলাম, একে ছক বন্ধীকরণ পদ্ধতি বলে। এটা আমরা নর্মালি বেসিক ক্যালকুলেশনের জন্য ইউজ করি। আর এই এটা আমরা নর্মালি কোনো কিছু প্রুফ করার জন্য বা একটু ইন্টারমিডিয়েট লেভেলে যে প্রবলেম সলভ করার জন্য তখন আমরা এই পদ্ধতিটা ইউজ করি। আমরা যখন বড় ক্লাসে যাব তখন সব এই ফর্মুলাটা দিয়েই বা এই কনসেপ্টটা দিয়েই আমরা সেটগুলোকে রিপ্রেজেন্ট করব। ওকে, নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে সেটের কিছু ডেফিনেশন। কোন সেটকে কি বলে, সসীম সেট। আমরা যদি এটাকে বাংলার ব্যাকরণের হিসেবে দেখি বা বাংলা ওয়ার্ডের ভিত্তিতে দেখি, সসীম মানে কি, যেটা শেষ আছে। তাহলে দেখো এখানে একটা সেট লিখেছি, কি লিখেছি, 2 3 4 5 6। তাহলে এই যে সেটের মধ্যে দেখো 5টা এলিমেন্ট আছে। তাহলে এই 5টা এলিমেন্ট শেষ হয়ে গেছে গোনা, আমি গুনতে পারছি এর মধ্যে 2 3 4 5 6 আছে। তাহলে এই সেটটা শেষ হয়ে গেছে। তাহলে এর মধ্যে আর কোনো এক্সট্রা ইনফাইনাইট এলিমেন্ট নেই যেটা আমি গুনতে পারছি না, এই জন্য একে বলে সসীম, মানে যে সেটটা গুণে শেষ করা গেছে। অসীম সেট কি, অসীম সেট নামের মধ্যেই রয়েছে, বুঝতে পারছো, যে সেটের কোনো এন্ড নেই। যেমন এখানে দিয়েছি দেখো 1 2 3 4 ডট ডট ডট, মানে কি এর মধ্যে এলিমেন্টগুলো চলতেই থাকছে, 1 2 3 4 5। তাহলে এইটা হচ্ছে অসীম সেটের মধ্যে পড়ছে। কিন্তু এখানে দেখো, কিন্তু এই সেটটাকে তুমি গুনতেও পাচ্ছি,
আমি তো জানি 1 2 3 4, এরপরে 5 আসবে, এরপরে 6 আসবে, এরপরে 7 আসবে, আমি কাউন্ট করতে পারছি। কিন্তু এটা অসীম সেট হচ্ছে, কিন্তু এটা কাউন্ট করা যাচ্ছে। তাহলে যদি কোনো অসীম সেটকে কাউন্ট করা যায় তাকে ডিনিউমারেবল সেট বলা হয়। মানে এমন একটা সেট যেটাকে আমরা কাউন্ট করতে পারবো। অসীম হচ্ছে কিন্তু কাউন্ট করা যাচ্ছে, যে 6 এর পর 7 হবে, 7 এর পর 8 হবে, 8 এর পর 9 হবে, এরকম চলছে। তো এই যে যে প্যাটার্নটা, এটাকে ডিনিউমারেবল বলে। আর নন ডিনিউমারেবল মানে যেটা অসীম সেট কিন্তু আমি কাউন্ট করতে পারবো না। কি করে দেখো, এখানে তো একটা সেট লিখেছি আমি, বি সাচ দ্যাট, বি এর মধ্যে এক্স রয়েছে সাচ দ্যাট, যেটা 2 এর থেকে বড় এক্সটা 4 এর থেকে ছোট। আচ্ছা, যেখানে এক্সটা নিয়েছে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারের মধ্যে কি পড়ে, রিয়েলের মধ্যে পয়েন্ট, ভগ্নাংশ, এনিথিং। তাহলে 2 থেকে 4-এর মধ্যে, 2 থেকে 4-এর মধ্যে কি কি এলিমেন্ট নাম্বার রয়েছে দেখো, 2 থেকে 2.1, 2.11, 2.111, এরকম করে ইনফানাইট নাম্বার রয়েছে না এটার মধ্যে। তাহলে এই নাম্বারগুলো কি গুণে শেষ করতে পারবে? এর মধ্যে 2.1 বলতে 2.01 আছে, 2.0000001 আছে, 2.111101 রয়েছে, ইনফানাইট নাম্বার রয়েছে। 2 এর থেকে বড়, 4 এর থেকে ছোট। তাহলে এইটাকে আমরা চাইলেও কাউন্ট করতে পারবো না যে এর মধ্যে কটা এলিমেন্ট রয়েছে, কার প্যাটার্নে রয়েছে, কোন প্যাটার্নে রয়েছে। এই জন্য এই যে যে ইনফানাইট সেট বা অসীম সেট যেটাকে আমরা কাউন্ট করতে পারবো না, সেটাকে বলা হচ্ছে নন ডিনিউমারেবল সেট। তাহলে সেট দুরকম পেলাম, এটা সসীম যেটা গুণে শেষ করা যায়, অসীম যেটাকে গুণে শেষ করা যায় না কিন্তু কাউন্ট করা যায়, তাকে কি বলে ডিনিউমারেবল। নন ডিনিউমারেবল কি, যেটাকে আমরা কাউন্ট করতে পারবো না। তাহলে এই তিনটে টাইপের সেট আমরা দেখতে পেলাম, বেসিক টাইপ। নেক্সট দেখো কি রয়েছে, সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন মানে কি, এমন একটা সেট যার মধ্যে একটা মাত্র এলিমেন্ট রয়েছে। যেমন এখানে যাও এক্সাম্পল নিয়েছি, কি নিয়েছি দেখো, এ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 4। আমরা প্রথমে কি বললাম, সেটকে আমরা সবসময় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি, যাই লিখবো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই লিখতে হবে। তাহলে এর মধ্যে দেখো শুধু 4 লিখেছি, তার মানে এটা একটা সেট, কিন্তু সেটের মধ্যে কটা এলিমেন্ট আছে, একটা এলিমেন্ট আছে, এই জন্য এই সেটকে বলা হয় সিঙ্গেলটন সেট। এটা কোন ফর্মে লিখেছি, রোস্টার ফর্মে লিখেছি, বা যেটাকে আমরা এখানে নাম দিয়েছিলাম দেখো ছকবদ্ধকরণ পদ্ধতি, যেটার মধ্যে আমরা সেকেন্ড ব্র্যাকেটে এলিমেন্টগুলো লিখছিলাম। আর একটা প্যাটার্ন কি ছিল, ধর্মভিত্তিক পদ্ধতি, সেটা কি লিখেছি দেখো, এ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট, যে এক্সটা 2 এর থেকে বড়, 4 এর থেকে ছোট। তাহলে এক্স যেখানে অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা মানে যেমন 1 2 3 4, এগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা বা ইন্টিজার। তাহলে 2 থেকে 4-এর মধ্যে কি ইন্টিজার আছে, 3। তাহলে এই যে যেটা, এটাও একটা সিঙ্গেলটন সেট হলো। তার মানে এই সেটের মধ্যে কটা এলিমেন্ট আছে, একটা এলিমেন্ট। তাহলে সিঙ্গেলটন সেট বোঝা গেল যে সেটের মধ্যে অনলি একটা এলিমেন্ট থাকবে, নাল সেট, বা এটাকে আরেকটা নাম বলা হয় ভয়েড সেট। ঠিক আছে, তো এই যে সেট, এর মধ্যে কি এমন একটা সেট যার মধ্যে কোনো এলিমেন্টই নেই, যেটাকে আমরা নর্মালি কি দিয়ে লিখি, ফাই দিয়ে ডিনোট করি। আর ফাইটা এরকম দেখতে হয়, সেকেন্ড ব্র্যাকেট, কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই, তার মানে কি এর মধ্যে কোনো এলিমেন্ট নেই। তাহলে যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট বিলংসই করছে না, যে সেটটা বলতে গেলে ফাঁকা সেট, সেটাকে বলা হচ্ছে নাল সেট বা ভয়েড সেট। আর এটাকে কি দিয়ে লিখি, ফাই দিয়ে লিখি, PHI, ফাই, ফাই, এটাকে উচ্চারণ করা হয় ফাই। তাহলে ফাই বলতে এখানে আমরা নাল সেটকে বোঝাই। দেখো এখানে একটা এক্সাম্পল নিয়েছি আমি, এক্সাম্পলে কি লিখেছি, ফাই ইকুয়াল টু এক্স সাচ দ্যাট, এটা কোন ফর্মে লিখেছি, ধর্মভিত্তিক পদ্ধতিতে লিখেছি। ঠিক আছে, তাহলে এক্স সাচ দ্যাট এক্স যুগ্ম সংখ্যা যাতে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 হয়। আচ্ছা, এমন কোনো যুগ্ম সংখ্যা কি আছে যার স্কোয়ার করলে 25 হয়? এমন কোনো ইভেন নাম্বার কি আছে? এমন কোনো ইভেন নাম্বার কি পাওয়া যায় যেটার স্কোয়ার করলে 25 আসবে? এমন ইভেন নাম্বার নেই। তার মানে এই যে যে সেটটা লিখেছি, এই সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই। তার মানে কি হলো, এটা একটা নাল সেট হয়ে গেল। তাহলে বোঝা গেল নাল সেট মানে কি, নাল সেট মানে যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট বিলংই করছে না, কোনো এলিমেন্ট নেই, মানে ফাঁকা সেট। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এর মধ্যে কোনো এলিমেন্ট নেই মানে এটা একটা ফাঁকা সেট বোঝাচ্ছে। সেটাকে আমরা কিভাবে ডিনোট করি, নর্মালি নোটেশন দিলে ফাই দিয়ে, আর যদি এমনি লেখা হয় শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, যার মধ্যে কোনো এলিমেন্ট নেই। আচ্ছা, নেক্সট কি বলেছে, ইকুয়াল সেট। এটা বুঝতেই পারছো নামের মধ্যে, ইকুয়াল সেট বলতে যে দুটো সেট পরস্পর সমান। যেমন দেখো, এই একটা সেট নিয়েছি যার মধ্যে এলিমেন্ট আছে 1 2 3 4, বি একটা এলিমেন্ট সেট নিয়েছি যার মধ্যে আছে 2 3 4 1।
দেখো এলিমেন্টগুলি একটু আগে যখন সেটের ডেফিনেশন দেখছিলাম তখন কি বলেছিলাম, সেটটা অর্ডারের উপর ডিপেন্ড করে না যে কি অর্ডারে রয়েছে। তুমি জাস্ট এলিমেন্টগুলো দেখো, এর মধ্যে 1 2 3 4 রয়েছে, এর মধ্যে 2 3 4 1 রয়েছে, তাহলে এলিমেন্টগুলো তো সেম। তার মানে এই সেটটা পরস্পর ইকুয়াল। তার মানে কি হচ্ছে, ইকুয়াল সেট বলতে আমরা কি বোঝাচ্ছি, এমন দুটো সেট যার মধ্যে সেম এলিমেন্ট এবং সেম নাম্বার অফ এলিমেন্ট রয়েছে, তাহলে ইকুয়াল সেটটা। এটা তো একদম বেসিক ডেফিনেশন ছিল, আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে তিনটে জিনিস বুঝতে পারলাম। সিঙ্গলটন সেট মানে যার মধ্যে একটা এলিমেন্ট আছে, নাল সেট মানে কি, যার মধ্যে কোনো এলিমেন্ট নেই, নো এলিমেন্ট। আর ইকুয়াল সেট মানে এমন দুটো সেট যার মধ্যে সেম এলিমেন্ট উইথ সেম নাম্বার, এটা হচ্ছে ইকুয়াল সেট। আশা করি এইটুকু ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো বলেছে সাবসেট। এটা হচ্ছে সেট থিওরি সব থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট, সাবসেট। আচ্ছা, আমরা নর্মালি রিয়েল লাইফে কি শুনেছি, সাব ব্র্যান্ড শুনেছি। মানে আমার একটা মেইন ব্র্যান্ড, যার কোনো ছোট যদি কোনো ব্র্যান্ড হয় যেটা থেকে ওটা জেনারেট হয়েছে, এটাকে আমরা বলি সাব ব্র্যান্ড। মানে কোনো কোম্পানির একটা শাখা, যেটাকে বলে শাখা কোম্পানি, সেটাকে আমরা সাব ব্র্যান্ড বলতাম। তাহলে সাব সেটের কনসেপ্টটাও তাই, মানে একটা মেইন সেট যার কোনো একটা শাখা। ধরো আমি একটা সেট নিচ্ছি এ, এর মধ্যে এলিমেন্ট নিচ্ছি 1 2 3 4 5, ধরো ফার্স্ট এলিমেন্ট। আর একটা সেট লিখছি, ধরো আমি বি একটা সেট লিখছি যার মধ্যে এলিমেন্ট আছে ধরো 3 4। দুটো সেট নিয়েছি। আচ্ছা খেয়াল করে দেখো, এই যে বি সেটটা নিয়েছি এর এলিমেন্টগুলো এ সেটের মধ্যে রয়েছে, তাহলে এই বি সেটটা কি এ সেটের একটা শাখা হয়ে যাচ্ছে। তাহলে এই যে ব্যাপারটা হলো, যে আমি একটা বি সেট নিয়েছি যেটা অন্য একটা সেটের মধ্যে বিলং করছে। যেমন দেখো এই যে পার্টটা, এটাই তো বি, তাহলে বিটা এর মধ্যে বিলং করছে। বিলং করা মানে ওই সেটের অন্তর্গত থাকা। তাহলে বিটাকে আমরা এর সাবসেট বলি। সাবসেট মানে যেটা আমরা সাব ব্র্যান্ডের ক্ষেত্রে বললাম, একটা বড় কোম্পানি তার আন্ডারে যদি কোনো ছোট কোম্পানি থাকে তাহলে সেটাকে আমরা সাব ব্র্যান্ড বলি। এখানেও তাই, এটা একটা মেইন কোম্পানি, তার একটা শাখা কোম্পানি হচ্ছে বি, তাহলে এটাকে সাবসেট বলি। সেটাকে আমরা কিভাবে ডিনোট করি, বি সাবসেট অফ এ, এইটা দিয়ে ডিনোট করি। এই যে চিহ্নটা, এটা হচ্ছে সাবসেটের চিহ্ন। আচ্ছা, এবার দেখো আমি তো এটাও লিখতে পারতাম, যদি আমি এটাকে অন্যভাবে লিখতাম। এ একটা সেট, ধরো এটা আমি ধরো একটা সি একটা সেট নিচ্ছি নতুন, সিটা নিচ্ছি ধরো 1 2 3 4 5 এটা। তাহলে দেখো এই সিটা কি এর মধ্যে বিলং করছে, কেন সিও যা এও তাই, তার মানে সিটা এর মধ্যেও বিলং করছে, তাহলে সিটা এর সাবসেট হচ্ছে। তাহলে এটাকে কি লিখতে পারি, এইটা লিখতে পারি। দেখো সাবসেট চিহ্ন দিচ্ছি, কিন্তু এখানে একটা ইকুয়াল সাইন দিতে হবে। কেন, এই সিটা সাবসেট হচ্ছে কিন্তু সাবসেট হওয়ার সাথে সাথে ইকুয়ালও হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি দুটো টাইপের সাবসেট দেখলাম, এই একটা আর এই একটা। এখানে দেখো বিটা এর ভিতর বিলং করছে কিন্তু সমান হচ্ছে না। তাহলে এই যে সাবসেটটা, এটাকে বলা হয় প্রপার সাবসেট। প্রপার সাবসেট, বা যেটাকে বাংলায় যথার্থ সাবসেট বলে। আর এই যে যেটা পেলাম, এটা সাবসেট হচ্ছে কিন্তু ইকুয়ালও হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইমপ্রপার সাবসেট। ইমপ্রপার সাবসেট। তাহলে সাবসেটের দুটো ভেরিয়েশন পেলাম। এটা প্রপার সাবসেট মানে যেটা অনলি বিলং করছে কিন্তু সমান হবে না, এটাকে বলে প্রপার সাবসেট। ইমপ্রপারের মধ্যে যেটা বিলংসও করছে এবং সমানও হচ্ছে, তার মানে কি সেই পার্টটাকে বলে ইমপ্রপার সাবসেট। এবার দেখো সুপার সেট কি বলছে। সুপার সেট মানে কি, মানে দেখো এখানে আমি একটা বড় কোম্পানি নিয়েছি, তার আন্ডারে একটা ছোট কোম্পানি নিয়েছি, তাহলে এটাকে তো বুঝলাম আমি সাবসেট বলে, যেটা ছোট কোম্পানি যেটা বড় কোম্পানির মধ্যে বিলং করছে। তাহলে এই যে বড় কোম্পানিটা, এটাকে বলা হয় হচ্ছে সুপার সেট, যার মধ্যে বাকি সাবসেটগুলো বিলং করছে। তাহলে এখানে কি পেলাম দেখো, আমি এখানে এই যে এটাকে বললাম বিটা যেটা প্রপার সাবসেট, সিটা হচ্ছে ইমপ্রপার সাবসেট, আর এ যেটা ধরেছিলাম আমি, যে বড় সেটটা আমি ধরেছিলাম যার মধ্যে বি আর সি দুটোই ইনক্লুড হয়েছিল বা বিলংস করছিল, সেটাকে বলা হয় হচ্ছে সুপার সেট। সুপার সেট। তাহলে এখানে দেখো আমি যদি এটা লিখি বি সাবসেট অফ এ, তাহলে এখানে বি হচ্ছে প্রপার সাবসেট আর প্রপার
আর এ হচ্ছে সুপারসেট। যদি এটা লিখতাম বি এ, তাহলে এখানে বিটা হচ্ছে ইমপ্রপার, কেন সাবসেটের সঙ্গে সঙ্গে ইকুয়াল হচ্ছে, এটা হচ্ছে ইমপ্রপার, আর এটা হচ্ছে সুপারসেট। সুপার সেট গেল। তাহলে কিছুটা আশা করি বোঝা গেল সাবসেটের বেসিক কনসেপ্টটা। এবার যদি এটাকে আমরা নোটেশন দিয়ে লিখি, যেটা আমরা প্রবলেম সলভ করার সময় ইউজ করব, সেটাকে কিভাবে লিখবো? আচ্ছা এটা দেখি, এই নোটেশন দিয়ে যদি লিখি তাহলে জিনিসটা কেমন দেখতে আসবে। আচ্ছা দেখো, ধরো একটা সেট আছে এ আর একটা সেট আছে বি, তাহলে বি সাবসেট অফ এ, এটা বলতে বোঝায় যে আমি বি থেকে যদি একটা এক্স তুলি, ঠিক আছে, এই যে যে চিহ্নটা দিলাম এটাকে বলা হচ্ছে বিলংস টু চিহ্ন, এটাকে বলে বিলংস টু, মানে হচ্ছে অন্তর্গত। মানে আমি এমন একটা এক্স নিয়েছি, যেটা বি এর মধ্যে বিলং করছে, আর বি থেকে যদি কোনো এলিমেন্ট নিই সেটা যদি ইমপ্লাই করে যে ওই এক্সটা এর মধ্যেও বিলং করছে, তাহলে আমরা বলবো বি সাবসেট হবে। স্বাভাবিক, আমি যদি বি থেকে, এই যে একটা বি থেকে যদি একটা এলিমেন্ট তুলি, ধরলাম এখান থেকে একটা এলিমেন্ট তুললাম আমি এক্স, আমি যদি দেখি এই এক্সটা এদিকে আর একটা সেট রয়েছে, যেই সেটের মধ্যে এই এক্সটাও বিলং করছে, তাহলে কি বলবো, এইটা এই সেটটা এই সেটের একটা সাবসেট হচ্ছে, কারণ এখানে যে এলিমেন্ট হচ্ছে সেই এলিমেন্ট এর মধ্যেও আছে। তার মানে কি, এটা হচ্ছে আমার মেইন কোম্পানি যেখান থেকে আমি এলিমেন্টগুলো সাপ্লাই পাচ্ছি, তার মানে এটা কি হচ্ছে, এটা সাবসেট হচ্ছে, এটা সুপারসেট হচ্ছে। তাহলে আমরা যে বেসিক ডেফিনেশনটা সাবসেটে এটা লিখি, তাহলে বি সাবসেট অফ এ হওয়ার কন্ডিশন কি, আমি যদি একটা বি থেকে একটা এক্স তুলি আর সেই এক্সটা যদি এর মধ্যে বিলং করে যায়, তাহলে আমরা কি বলতে পারবো, বিটা এর একটা সাবসেট। এই জিনিসটা আমরা অঙ্ক বা প্রবলেম সলভ করার সময় এই ডেফিনেশনটা ইউজ করব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। আচ্ছা, এবার নেক্সট দেখা যাক কি আছে। নেক্সট হচ্ছে পাওয়ার সেট আর হচ্ছে ইউনিভার্সাল সেট। আচ্ছা, পাওয়ার সেটের কনসেপ্টটা কি? আচ্ছা, কেবল আমরা সাবসেটের কনসেপ্টটা দেখলাম, ঠিক আছে। এবার দেখো, পাওয়ার সেট হচ্ছে সেট অফ সাবসেট, সেট অফ সাবসেট মানে একটা সেটের যে কটা সাবসেট আছে তাদের নিয়ে যদি কোনো সেট বানানো হয় তাহলে তাকে পাওয়ার সেট বলে। যেমন যদি এক্সাম্পল নিয়ে দেখি আমরা, ধরো একটা সেট নিয়েছি, সেটটা হচ্ছে এ, একটা সেট নিয়েছি, ধরো তার মধ্যে তিনটে এলিমেন্ট আছে 1 2 3। তাহলে এর এবার সাবসেটগুলো দেখি কি কি সাবসেট আসছে। তাহলে এর মধ্যে কি হতে পারে, এক হচ্ছে, দেখো এক এর মধ্যে বিলং করছে, ধরো দুই নিলাম, দুইটা এর মধ্যে বিলং করছে, তাহলে সাবসেট হচ্ছে তিন। এগুলো সব সিঙ্গেলটন সেট, একটু আগে দেখলাম যে সেটের মধ্যে একটা এলিমেন্ট থাকে তাকে সিঙ্গেলটন সেট বলে, তিন। আচ্ছা গেল, আর কি কি হতে পারে, এক দুই সেটের মধ্যে, এক 1, 2 এটা হতে পারে, আর কি হতে পারে, 1, 3 হতে পারে, আর কি হতে পারে, 2, 3 হতে পারে, আর কি হতে পারে, 1, 2, 3 এটাও হতে পারে, একটু আগে দেখেছিলাম এটাকে ইমপ্রপার সাবসেট বলে। তাহলে দেখো টোটাল কটা এলিমেন্ট পেলাম এখানে, কটা সাবসেট পেলাম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা। এবার দেখো আর একটা জিনিস, সেটাও তো হতে পারে, এটা এমন একটা সেট যার মধ্যে কোনো এলিমেন্ট নেই, তাহলে এটাও তো এর মধ্যে বিলং করতে পারে। কেন, এই যে যে নাল সেট বলেছিলাম, নাল সেট মানে যেটার মধ্যে কোনো এলিমেন্ট নেই, তাহলে এটা এটা তো সব সেটের সাবসেট। এই যে যে নাল সেটটা নিয়েছিলাম এটা তো সব সেটের মধ্যে বিলং করছে, কেন ওর মধ্যে কোনো এলিমেন্টই নেই। তাহলে এলিমেন্ট যখন নেই তাহলে বাজ বিচার কোনো ব্যাপারই নেই, তাহলে নাল সেটটা যে কোনো সেটেরই সাবসেট হতে পারে। তাহলে দেখো এখানে টোটাল 8খানা সাবসেট পেলাম, দেখো সব কটা সেট এই এ সেটের মধ্যে বিলং করছে, তার মানে এটা হচ্ছে সুপার সেট, আর বাকি যেগুলো পেলাম সেগুলো হচ্ছে সব সাবসেট। তাহলে এই যে যে সেটগুলো পেলাম, মানে অ্যাকচুয়ালি সাবসেটগুলো পেলাম যেটা এর সাবসেট, এই সেটগুলোকে নিয়ে যদি একটা সেট বানাই, মানে কি, এই যে এর যে কটা সাবসেট পেলাম সব সাবসেটগুলোকে নিয়ে যদি একটা সেট বানাই, ওর জন্য আমি ডেফিনেশনে লিখছি দেখো সেট অফ সাবসেট। তাহলে এর যতগুলো সাবসেট পাওয়া যাবে সেই সাবসেটগুলোকে নিয়ে যদি সেট বানানো হয়,
তাহলে যে সেটটা হয় তাকে বলা হচ্ছে পাওয়ার সেট। তাহলে এখানে দেখো পাওয়ার সেটে এর পাওয়ার সেটের টোটাল কটা এলিমেন্ট রয়েছে? 8টা এলিমেন্ট রয়েছে। তাহলে এইগুলোকে আমরা কিভাবে লিখতে পারি? যদি একটু নোটেশন দিয়ে লিখি তাহলে কি লিখবো? আমরা পাওয়ার সেটকে মোস্টলি এভাবে লিখি পি অফ এ। তাহলে এই পি অফ এ বলতে কি বোঝায়? এর পাওয়ার সেট। তাহলে কিভাবে লিখবো এটাকে আমরা এখানে লিখছি পি অফ এ। আচ্ছা, এই সাইডটাতে লিখি তাহলে জিনিসটা গোছানো লাগবে। আচ্ছা, পি অফ এ তাহলে কি লিখি? পি অফ এ। আচ্ছা, আমরা একটু আগে বললাম যে সেটকে আমরা সবসময় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, তাহলে কি করে লিখবো? 1 এলিমেন্ট কমা 2, আর সেটের মধ্যে এলিমেন্টগুলোকে কমা কমা দিয়ে লেখা হয় 3 1 কমা 2 কমা 1 কমা 3 কমা 2 কমা 3 কমা 1 2 3 কমা 5। তাহলে এ যেটা হলো এই সেটটাকে বলা হয় পাওয়ার সেট অফ এ, মানে এমন একটা সেট যার মধ্যে এর সবকটা সাবসেট বিলং করছে, এটাকে বলে পাওয়ার সেট। এখানে দেখো একটা পয়েন্ট লিখেছি, কনসেপ্ট অফ টু টু দি পাওয়ার, মানে একটা সেটের পাওয়ার সেটের মধ্যে কটা এলিমেন্ট থাকবে সেটা বের করার একটা ফর্মুলা। মানে ধরো একটা সেট এ যার মধ্যে এন খানা এলিমেন্ট আছে, এন নাম্বার অফ এলিমেন্ট, এন নাম্বার অফ এলিমেন্ট এর মধ্যে আছে। তাহলে এই যে এ এর পি অফ এ পাওয়ার সেটের মধ্যে কটা এলিমেন্ট আছে সেটা বের করতে। পাওয়ার সেটের মধ্যে কটা এলিমেন্ট, তো এটার ফর্মুলা হচ্ছে টু টু দি পাওয়ার এন। তাহলে একটা সেটে যদি এন খানা এলিমেন্ট থাকে তাহলে তার পাওয়ার সেটে এলিমেন্ট থাকবে টু টু দি পাওয়ার এন, বা তার সাবসেট সংখ্যা হবে টু টু দি পাওয়ার এন। তাহলে যদি দেখো এখানে একটা এক্সাম্পল নিয়েছি, এক্সাম্পলে দেখো এই এ সেটে কটা এলিমেন্ট ছিল? 1 2 3। তাহলে এন ইকুয়াল টু 3। তাহলে এর কটা সাবসেট পাওয়া যাবে? সূত্র কি? টু টু দি পাওয়ার এন, তার মানে 2 এর কিউব। 2 এর কিউব কত? 8। তাহলে দেখো এর টোটাল 8টাই সাবসেট বেরিয়েছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে যদি একটা সেটের মধ্যে 3টে এলিমেন্ট থাকে তাহলে তার সাবসেট সংখ্যা কত? 8টা। এই ফর্মুলা দিয়ে আমাদের এমসিকিউতে কোশ্চেন আসে। তাহলে যদি আমরা অন্যভাবে দেখতাম, কি যদি একটা সেট ধরলাম, একটা সেট ধরেছি, ধরো এ ইকুয়াল টু 1 2 3 4। তাহলে এটা কটা এলিমেন্ট আছে? এন ইকুয়াল টু 4। তাহলে এর মধ্যে এলিমেন্ট সংখ্যা হচ্ছে 4খানা। তাহলে এর কটা সাবসেট পাওয়া যাবে? ফর্মুলা কি? টু টু দি পাওয়ার 4। টু টু দি পাওয়ার 4 কত আসে? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 কত আসবে? 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16। তাহলে এটা কটা এলিমেন্ট আসবে? কটা সাবসেট পাওয়া যাবে? 16টি। তার মানে এর পাওয়ার সেটে, পাওয়ার সেট অফ এ, পাওয়ার সেট অফ এতে কত এলিমেন্ট থাকবে? 16খানা। তাহলে এই কনসেপ্ট অফ টু টু দি পাওয়ার এন বোঝা গেল, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ সলভ করার জন্য। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটের কনসেপ্টটা কি? আচ্ছা, ধরো আমি একটা সেট লিখলাম 1 এ ইকুয়াল টু ধরো 1 2 3 4 5 6 7 8। ধরো আমি আর একটা সেট লিখলাম বি, তার মধ্যে কি আছে? 1 2 3। আর একটা সেট লিখলাম ধরো সি, সির মধ্যে এলিমেন্ট ধরলাম ধরো 4 5 6। আচ্ছা, এটা আর একটা সেট ধরো লিখলাম ডি, তার মধ্যে ধরো আছে 6 7 8। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এখানে যে তিনটে সেট লিখলাম ওই বি সি ডি, এই তিনটেই কি এর সাবসেট? মানে তিনটে সেটই কি এর মধ্যে বিলং করছে? তাহলে এই যে এ সেটটাকে, এটাকে ইউনিভার্সাল সেট বলে, যেটা আমাদের ইউনিভার্স থেকে এসছে ওয়ার্ডটা। ইউনিভার্স মানে কি? আমরা যাইনি, সবই তো ইউনিভার্সের মধ্যে বিলং করছে। তাহলে দেখো এখানে তিনটে সেট নিয়েছি, এই তিনটে সেটই এই এ সেটের মধ্যে বিলং করছে। তাহলে তিনটে সেটের ক্ষেত্রে এই এটা কি ইউনিভার্সের কাজ করছে? মানে যাই নিচ্ছে এই তিনটে সেট থেকে সবই এ সেটের মধ্যে বিলং করছে। তাহলে এই যে সেটটা হলো এটাকে আমরা ইউনিভার্সাল সেট বলি, যেটাকে আমরা মোস্টলি ক্যাপিটাল ইউ দিয়ে ডিনোট করি। ইউ দিয়ে ইউনিভার্সাল সেট বোঝানো হয়। আর ইউনিভার্সাল সেটটা প্রত্যেকটা সেটের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে, ঠিক আছে? জাস্ট কনসেপ্টটা মাথায় রাখবে, এমন একটা সেট যার মধ্যে অন্য সেটগুলো বিলং করছে, মানে সেটার ক্ষেত্রে ওটা মাদার সেট হিসেবে কাজ করছে, ঠিক আছে? তাহলে এখানে দুটো কনসেপ্ট পেলাম, পাওয়ার সেট আর হচ্ছে ইউনিভার্সাল সেট।
নেক্সট কি রয়েছে ইউনিয়ন আর ইন্টারসেকশন, যেটা প্রবলেম সলভিং এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। ইউনিয়ন, ইউনিয়ন মানে যেটা আমরা যদি বাংলা হিসাবে ধরি, এটাকে আমরা সেটের এলসিএম বলতে পারি। এলসিএম বলতে যেটাকে লসাগু বলা হয়, লসাগু, সেটের লসাগু বলা হয়। এবার কি করে কাজ করছে জিনিসটা দেখি। আচ্ছা ধরো আমি একটা এস সেট নিলাম যার মধ্যে এলিমেন্ট আছে 1 2 3, আরও ধরো একটা সেট নিলাম বি যার মধ্যে এলিমেন্ট আছে 4 5 6, তাদের ইউনিয়ন। আচ্ছা ইউনিয়ন ওয়ার্ডটা আমরা কলেজে শুনেছি মোস্টলি, যে ইউনিয়ন রুম। এটা ইউনিয়ন মানে যেখানে অনেক ছাত্রছাত্রী একসাথে জটলা করে, মানে অনেক রকমের ছাত্রছাত্রী এখানে এসে বসে, সেটা সিনিয়র হতে পারে, জুনিয়র হতে পারে, বা অন্য কোনো স্ট্রিমের হতে পারে, সব এক জায়গায় এসে যখন জড়ো হয় সেটাকে ইউনিয়ন বলে। তাহলে এখানেও সেম কনসেপ্ট, আমি যখন অনেকগুলো সেটকে এক জায়গা মিশিয়ে দেবো সেটাকে ইউনিয়ন অফ সেট বলে। যেমন ধরো এ নিয়েছি 1 2 3, বি নিয়েছি 4 5 6, তাহলে এদের যদি ইউনিয়ন করা হয় তাহলে কি লিখবো, এ ইউনিয়ন বি, মানে কি এই দুটো সেটকে মিক্স করে দেওয়া, তাহলে কি আসবে সেটটা 1 2 3 4 5 6। তাহলে এই যে কনসেপ্টটা হলো এটাকে বলা হচ্ছে ইউনিয়ন। তাহলে কি দেখো এখানে আমি কি করেছি, যা দুটো সেটকে এর মধ্যে মার্চ করে দিয়েছি, তো এটাকে বলা হচ্ছে ইউনিয়ন অফ সেট। এবার দেখো এখানে একটা ডেফিনেশন, এটা তো বেসিক রুলসটা বুঝলাম, আমি বেসিক কনসেপ্টটা বুঝলাম। এবার অ্যাকচুয়াল বইয়ের ডেফিনেশনটা, ইউনিয়ন বলতে একটা সেট বোঝায় যে সেটে কি এলিমেন্ট আছে এক্স, সাচ দ্যাট ওই এক্সটা এর মধ্যে আছে, অথবা এই চিহ্নটাকে অথবা চিহ্ন বলে, যেটা এইভাবে লেখা ভি এর মতো লেখা, অথবা এক্সটা বি এর মধ্যে আছে। মানে এমন একটা সেট, এক্স এর সেট, যে এক্সটা এর মধ্যে আছে অথবা বি এর মধ্যে আছে। যেমন ধরো আমি আর একটা উদাহরণ নিচ্ছি, ধরো এর মধ্যে নিলাম 1 2, আর একটা সেট নিলাম ধরো বি যার মধ্যে আছে ধরো 3 4, তাহলে আমি এ ইউনিয়ন বি কি পাবো, 1 2 3 4। তাহলে দেখো এই 1টা কার মধ্যে আছে, এর মধ্যে আছে, 2টা কার মধ্যে আছে, এর মধ্যে আছে, 3টা এর মধ্যে নেই, 3 দেখো 3 যেটা সেটা কিন্তু এর মধ্যে নেই, 4 এর মধ্যে নেই, কিন্তু 3টা তো বি এর মধ্যে আছে, 4টা বি এর মধ্যে আছে। তার মানে এ ইউনিয়ন বি এর এলিমেন্টগুলো কি হয়, সেটা এর মধ্যে আছে অথবা সেটা বি এর মধ্যে আছে, দুটোর মধ্যে কোনো একটার মধ্যে থাকতে হবে। এই হচ্ছে কনসেপ্ট। ওই জন্য এখানে লিখেছে এ ইউনিয়ন বি হচ্ছে এমন এক্স এর সেট সাচ দ্যাট এক্সটা হয় এর মধ্যে আছে অথবা বি এর মধ্যে আছে। এই হচ্ছে ব্যাপার। আশা করি এই এক্সাম্পলটার সাহায্যে কিছুটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা ইন্টারসেকশন, ইন্টারসেকশনটাকে আমরা সেটের ক্ষেত্রে জিসিডি বলতে পারি, জিসিডি, বা যেটাকে আমরা বাংলায় বলি গসাগু। এটা সেটের ক্ষেত্রে আমরা গসাগু হিসাবে ভাবতে পারি। যেমন আচ্ছা ধরো আমি একটা সেট নিলাম এ 1 2 3 4, ধরো বি এর একটা সেট লিখলাম, কি লিখলাম ধরো 2 3 5 6, দুটো সেট লিখেছি। এবার ইন্টারসেকশন আমরা গসাগুতে কি করতাম মনে আছে, জাস্ট ওই দুটো এলিমেন্টের মধ্যে কমন কি আছে সেটা দেখতাম, অনলি কমন এলিমেন্ট চেক করতাম। এখানেও ইন্টারসেকশনও তাই করব। কি করব দেখো এই এ আর বি এর মধ্যে কমন পার্ট কি আছে, এই 2 আর 3 আর 2 আর 3, এই দুটো এলিমেন্টই এই দুটো সেটের মধ্যে কমন আছে। তাহলে এ ইন্টারসেকশন বি বলতে আমরা কি লিখবো, এই 2 3। তাহলে ইন্টারসেকশন বলতে সেটের ইন্টারসেকশন বলতে এই দুটো সেটের মধ্যে কি কমন আছে সেটাকেই মিন করা হয়। ঠিক আছে, তো ইন্টারসেকশন মানে বোঝা গেল। এবার এটা তো গেল কনসেপ্ট, বইয়ের ভাষার ডেফিনেশনটা কি দেখো এখানে লিখেছি, এক্স ইন্টারসেকশন বি একটা সেট, কাদের সেট, এক্স এর সেট সাচ দ্যাট এক্সটা এর মধ্যে আছে এবং এই চিহ্নটাকে এবং বলে। তাহলে এখানে একটা চিহ্ন লিখেছিলাম ভি, এটাকে বলতাম অথবা, এটাকে অথবা বলে। আর এই যে চিহ্নটা লিখলাম এটাকে বলে এবং চিহ্ন, যেটা আমরা সেটা ইউজ করি। তাহলে এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি, মানে কি এক্স এর মধ্যেও আছে এবং এক্স বি এর মধ্যেও আছে, দুটোর মধ্যেই আছে। এটা যেমন অথবা ছিল এক্স এর মধ্যে এর মধ্যে আছে অথবা বি এর মধ্যে, দুটোর যে কোনো একটার মধ্যে আছে।
কিন্তু এখানে এর মধ্যেও থাকতে হবে, বি এর মধ্যেও থাকতে হবে, তাছাড়া সেইটাকে আমরা বলছি ইন্টারসেকশন। যদি আরেকটা উদাহরণ দিয়ে বলি, তো ধরো এই একটা এলিমেন্ট ধরো এর মধ্যে রয়েছে 1 2 3, আর একটা সেট ধরলাম যার মধ্যে রয়েছে 1 4 5। তাহলে দেখো ইন্টারসেকশন কি আসছে, এ ইন্টারসেকশন বি কি আসবে, সিঙ্গেলটন সেট 1, কেন দুটোর মধ্যে একমাত্র ওয়ানটাই কমন আছে। তাহলে দেখো এই ওয়ানটা এর মধ্যে আছে এবং ওয়ানটা বি এর মধ্যেও আছে, তাহলে এই ওয়ানটাকে দুটোর মধ্যেই থাকতে হবে, তাহলে সেটাই ইন্টারসেকশনে বিলং করছে। তাহলে ইউনিয়নে কি ছিল, এমন একটা এক্সের সেট সাজ দ্যাট এক্সটা এর মধ্যে আছে অথবা বি এর মধ্যে আছে, যে কোনো একটার মধ্যে থাকতে হবে, দুটোর মধ্যেও থাকতে পারে কিন্তু যে কোনো একটার মধ্যে থাকলেই হবে। কিন্তু ইন্টারসেকশনে কি করতে হবে, এক্সটাকে এর মধ্যে থাকতে হবে এবং বি এর মধ্যেও থাকতে হবে, এটা হচ্ছে ইন্টারসেকশন কনসেপ্ট। এবার যদি আমরা এটাকে ভেন ডায়াগ্রাম দেখি, ভেন ডায়াগ্রাম বলতে যেটা যদি আমরা এটাকে চিত্রের সাহায্যে দেখি, তাহলে দুটো দেখতে কেমন আসবে একবার দেখিয়ে দিই। আচ্ছা, ধরো এখানে যদি আমরা সেটকে সার্কেল হিসাবে নিই, ধরো এখানে দুটো সেট নিচ্ছি আমি, আচ্ছা ধরো এখানে দুটো সেট নিচ্ছি, এ একটা সেট এ, আর ধরো এখানে আর একটা সেট নিচ্ছি বি। তাহলে ইউনিয়ন বলতে কি বোঝাচ্ছে, এ সেটেরও এলিমেন্ট থাকবে আর বি সেটের এলিমেন্ট থাকবে। তাহলে এই যে টোটাল জিনিসটা পেলাম, এই টোটালটা মানে এখান থেকে শুরু করে এ অবধি টোটাল যে এলিমেন্টটা পেলাম বা ক্ষেত্রটা পেলাম, এইটা হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে যার মধ্যে এর এলিমেন্টও রয়েছে বির এলিমেন্টও রয়েছে, এটাকে বলে এ ইউনিয়ন বি। কিন্তু ইন্টারসেকশনের ক্ষেত্রে কি করতে পারি, দেখো ধরো এখানে একটা সেট নিলাম এ, এখানে একটা সেট নিলাম বি, এটা ধরো এ, এটা বি। তাহলে এই দুটোর মধ্যে কমন এরিয়াটা কোনটা রয়েছে, দেখো তো কমন এরিয়াটা এইটুকু কি, যেটা এর মধ্যে রয়েছে বি এর মধ্যে রয়েছে। ইউনারি কিন্তু দেখো পুরোটা নিয়েছিলাম, কারণ এর পার্টটাও নিতে হবে বির পার্টটাও নিতে হবে, তাই তো বলেছে এক্সটা এর মধ্যে থাকবে অথবা বি এর মধ্যে থাকবে। তাহলে দুটোকে যদি মার্চ করে দিই তাহলে এরকম এই ফিগারটা আসে। কিন্তু ইন্টারসেকশনের ক্ষেত্রে দেখো যেটা এ আর বি দুটোর মধ্যে কমন থাকবে, তো কমন এরিয়াটা কোথায়, এটা যেটা এর মধ্যেও রয়েছে যেটা বি এর মধ্যেও রয়েছে। তাহলে এই পার্টটা যেটা, এটাকে বলা হচ্ছে এ ইন্টারসেকশন বি। তাহলে আশা আশা করি কিছুটা ক্লিয়ার হয়েছে তোমাদের ইউনিয়ন আর ইন্টারসেকশনের ব্যাপারটা। এটা খুবই ইম্পর্টেন্ট, এই ইউনিয়ন ইন্টারসেকশন, যেটা আমরা প্রবলেম সলভিং এর ক্ষেত্রে খুবভাবে ইউজ করব। এবার নেক্সট দেখা যাক, নেক্সট কি রয়েছে, ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেট মানে কি, ধরো একটা সেট নিলাম এ, এই সেটের মধ্যে এলিমেন্ট রয়েছে ধরো 1 2, ধরো আর একটা সেট নিলাম বি, যেটার মধ্যে এলিমেন্ট রয়েছে ধরো 5 6। আচ্ছা দেখো তো এই দুটো সেটের মধ্যে কোনো ম্যাচ রয়েছে, দুটো সেট কি ইকুয়াল, নো। তাহলে দুটো সেট যদি ইকুয়াল না হয় তাহলে তাদের ডিসজয়েন্ট সেট বলা হয়। ডিসজয়েন্ট সেট মানে যে দুটো সেটের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। তাহলে সেটাই আমরা নোটেশন দিয়ে কি লিখতে পারি, সেট এ ইন্টারসেকশন, ইন্টারসেকশন দিয়ে কমন এলিমেন্ট বোঝায়, একটু আগে দেখলাম। ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাই, ফাই মানে কি, যেটার মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, ফাই মানে হচ্ছে নাল সেট, মানে কোনো এলিমেন্টই নেই কমন, তো এটাকে বলা হচ্ছে ডিসজয়েন্ট সেট। তাহলে যদি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাই হয়ে যায় তাহলে এ আর বি কে বললাম ডিসজয়েন্ট সেট। কিন্তু যদি আমরা এটা নিতাম এ ইকুয়াল টু 1 2, আর একটা ধরলাম বি ইকুয়াল টু 2 3, তাহলে দেখো এটা যদি ইন্টারসেকশন নিতাম এ ইন্টারসেকশন বি, তাহলে এর মধ্যে কমন কি এলিমেন্ট আছে, দুইটা কমন আছে, তাহলে 2 হতো। তাহলে এর মধ্যে কমন এলিমেন্ট তো আছে, তাহলে কি এটা ডিসজয়েন্ট হচ্ছে, নো, তাহলে এটা ডিসজয়েন্ট নয়, কেন এর মধ্যে একটা এলিমেন্ট রয়েছে। তাহলে ডিসজয়েন্ট হতে গেলে অবশ্যই সেটা কি হতে হবে, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাই হতে হবে, মানে এর মধ্যে কোনো এলিমেন্ট কমন থাকা যাবে না। ওকে, হচ্ছে ডিফারেন্স অফ টু সেট। ডিফারেন্স বলতে অ্যাকচুয়ালি আমরা যেটা বিয়োগ বলি সেটা বোঝাই। আচ্ছা ধরো আমি এটা লিখলাম এ 1 2 3, আর ধরো এখানে একটা বি সেট লিখলাম যার মধ্যে এলিমেন্ট আছে 2 3। তাহলে আমরা ডিফারেন্স বলতে এভাবে লিখি এ
ডিফারেন্স বি, অথবা এটা লিখি এ ডিফারেন্স বি। অ্যাকচুয়ালি এটা বিয়োগ বোঝাচ্ছে, বিয়োগের মতো দেখতে লাগছে, কিন্তু একটা বিয়োগ না, এটাকে ডিফারেন্স প্রোনাউন্স করা হয়। তাহলে কি লিখবো? 1, 2, 3 এদের ডিফারেন্স কি আসবে দেখো। যদি এই 1, 2, 3 থেকে যদি 2, 3 বাদ দিয়ে দিই, এটুকু যদি বাদ দিই, তাহলে কি পড়ে থাকে? 1 পড়ে থাকে। তাহলে অ্যাকচুয়ালি আমরা বিয়োগে যা করতাম এখানে তাই করছি, কিন্তু এটা সেটের ক্ষেত্রে যেহেতু তার ডিফারেন্স অফ টু সেট বলা হয়। তার মানে কি হচ্ছে, এ থেকে যদি বিটাকে বাদ দিয়ে দিই তাহলে সেটাকে ডিফারেন্স অফ টু সেট বলে। এটাকে যদি আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে দেখি, ভেন ডায়াগ্রাম বলে যেটা আমরা চিত্র দিয়ে বোঝাই, যেমন ধরো একটা সেট নিলাম এ, এ একটা সেট এ, ধরো এ একটা সেট বি, যেটাকে আমরা অন্য কালার দিয়ে যদি ডিনোট করি বুঝতে সুবিধা হবে। ধরো একটা সেট নিলাম বি, তাহলে আমি যদি বলি এ ডিফারেন্স বি বের করতে, তার মানে এ থেকে বিটাকে বাদ দিয়ে দাও। এ থেকে বি বাদ দেওয়া মানে কি, এইটুকু পোর্শন বাদ হয়ে যাচ্ছে, এইটুকু পোর্শন বাদ হয়ে যাচ্ছে। তাহলে এটা এটা এ ধরেছিলাম, এটা বি ধরেছিলাম, তাহলে এ থেকে বিটাকে বাদ দিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে দেখো তো। তাহলে কি এইটুকু পোর্শন পড়ে থাকছে, এইটুকু পার্ট পড়ে থাকছে। তাহলে এই যে পার্টটা হলো, এই পার্টটাকে বলা হচ্ছে এ ডিফারেন্স বি। কিন্তু যদি উল্টোটা লিখতাম আমি, যদি উল্টোটা করতাম, মানে উল্টোটা বলতে তার সবই সেম আছে, এটাকে আমি কি নাম দিয়েছিলাম, এটাকে এ নাম দিয়েছিলাম, এটাকে বি নাম, আমি যদি ঘুরিয়ে লিখতাম যে বি ডিফারেন্স এ, মানে বি থেকে বি ডিফারেন্স এ, তাহলে কি লিখতাম, বি থেকে এটাকে বাদ দিচ্ছি, তাহলে এই পার্টটাকে আমি বি থেকে, এর পুরো পার্টটাকে বি থেকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে জিনিসটা কেমন দেখতে আসতো, এটা দেখুন বি থেকে পুরো এটাকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এই সেকশনটা পড়ে রয়েছে। এইটা এই জিনিসটা হচ্ছে বি ডিফারেন্স এ। তাহলে এই যে জিনিস ছবির সাহায্যে বলছিলাম, এগুলোকে ভেন ডায়াগ্রাম বলে, মানে একটা ডায়াগ্রামের সাহায্যে সেটটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আচ্ছা, এখানে ডিসজয়েন্ট সেটটা যেটা বলেছিলাম, এটা ভেন ডায়াগ্রামটা কি আসবে, যেহেতু দুটো ডিসজয়েন্ট সেট, তার মানে কি দুটো সেট যদি নিই, এটা আর এটা, দেখো এটা এ আর এটা যদি বি হয়, এদের মধ্যে কোনো কানেকশন নেই, কেন এরা দুজন ডিসজয়েন্ট। আচ্ছা, এবার হচ্ছে কমপ্লিমেন্ট অফ সেট, কমপ্লিমেন্ট। আচ্ছা ধরো আমি একটা সেট নিয়েছি এ, ধরো নিলাম সেটা হচ্ছে 1, 2, 3, 4। ধরো আর একটা সেট নিলাম বি, বি সেটের মধ্যে ধরো এলিমেন্ট নিলাম 1, 2। তাহলে এই দেখো এই বি সেটের ক্ষেত্রে এ সেটটা ইউনিভার্সাল সেটের কাজ করছে, কেন বিটা এর সাবসেট হচ্ছে, বিটা এর মধ্যে বিলং করছে। তাহলে কমপ্লিমেন্ট বলতে বোঝায় যে ওটা বাদ দিয়ে বাকি কি সেট আছে। যেমন ধরো এই জিনিসটা, ধরো এটাকে যদি ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝাই, ধরো এটা হচ্ছে আমার এ সেট, যেটার মধ্যে রয়েছে 1, 2, 3, 4, আর এইটা ধরো আমার বি সেট। তাহলে 1, 2, 3, 4 এর মধ্যে 1, 2 রয়েছে, আর এর মধ্যে 3, 4। দেখো এই যে এ সেটটা নিয়েছি, বড়টা হচ্ছে এ সেট, এটা হচ্ছে আমার এ সেট, আর এই যে গোলটা নিয়েছি এটা হচ্ছে আমার বি সেট। তাহলে বিটা এর মধ্যে বিলং করছে, যার মধ্যে 1, 2, 3, 4 রয়েছে, আর বি এর মধ্যে শুধু 1, 2 রয়েছে। তাহলে এই বি সেটটা বাদ দিয়ে বাকি কি রয়েছে, এটার বাদ দিয়ে অপোজিট সেকশনে কি রয়েছে 3 আর 4। তাহলে এই যে বাকি যে অংশটা, এটাকে কমপ্লিমেন্ট বলে। কমপ্লিমেন্ট বলতে ওটা বাদ দিয়ে পূরক সেট বলে, যেটাকে যে আমরা পূরক কোণ পড়েছিলাম মনে আছে, যদি দুটো সেটের যোগফল যদি 90 হয় তাকে পূরক কোণ বলে। তাহলে একটা যদি 60 হতো তাহলে আর একটা কত হতো, আর একটা হতো 90 - 60 মানে হচ্ছে 30। তাহলে 60 যদি হয় একটা 30, একটা যদি 30 হতো আর একটা কত হতো 60 হতো, সেম ভাবে। তাহলে যদি বি সেটটা 1, 2 হয় তাহলে কমপ্লিমেন্ট কত হবে, কমপ্লিমেন্ট হবে 3, 4। ওটা বাদ দিয়ে সুপার সেটে বা ইউনিভার্সাল সেটের মধ্যে যেটুকু অংশ পড়ে রয়েছে সেটাই কমপ্লিমেন্ট বলে, মানে ওটা বাদ দিয়ে বাকি অংশটা, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে এখানে কমপ্লিমেন্ট কি আসতো দেখো, তাহলে এখানে বি সেটটা কি লিখেছিলাম, বি সেটটা লিখেছিলাম 1, 2। তাহলে কমপ্লিমেন্টকে আমরা এভাবে লিখি বি, তার মাথায় সি, অথবা বি এর মাথায় ড্যাশ। এটা কি লিখবো তাহলে, এটা হচ্ছে 3, 4। তাহলে যদি বি যদি 1, 2 হতো তাহলে বি কমপ্লিমেন্ট 3, 4। যদি বি সেটটা এমন হতো, বি সেটটা যদি 3, 4 হতো তাহলে কমপ্লিমেন্ট কি আসতো, তাহলে বি কমপ্লিমেন্ট আসতো 1,
টু মানে 3, 4 বাদ দিয়ে এই সেটের মধ্যে ইউনিভার্সাল সেটের মধ্যে কি এলিমেন্ট পড়ে রয়েছে, যেটা হতো সেটা হচ্ছে পি কমপ্লিমেন্ট। এটা যদি ভেন ডায়াগ্রাম দিয়ে দেখিয়ে তাহলে কেমন দেখতে লাগবে কমপ্লিমেন্টের ব্যাপারটা। ধরো এই একটা হচ্ছে আমার ইউনিভার্সাল সেট, তার মধ্যে ধরো একটা সেট রয়েছে এটা, এটা হচ্ছে ধরো একটা সেট। তাহলে কমপ্লিমেন্ট বলতে কি বোঝাচ্ছে, এইটুকু বাদ দিয়ে যে অংশটা পড়ে রয়েছে, মানে কোন অংশটা পড়ে রয়েছে, এই যে যে অংশটা পড়ে রয়েছে এইটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট। মানে ওই সেটটা বাদ দিয়ে বাইরে যে অংশগুলো রয়েছে অংশটা, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ দি সেট। আশা করি কিছুটা ক্লিয়ার হলো এখানে ডিসজয়েন্ট সেট, ডিফারেন্স অফ টু সেট অ্যান্ড কমপ্লিমেন্ট অফ এ সেটের মধ্যে। ওকে, নেক্সট রয়েছে দেখো কিছু প্রপার্টি রয়েছে সেটের। আমরা বেসিক ডেফিনেশনগুলো সব কভার করে এসেছি, এবার কিছু প্রপার্টি দেখো। ফাই বলেছে, প্রথম প্রপার্টি কি বলেছে, ফাই ইজ এ সাবসেট অফ এ। ফাই মানে কি, ফাই মানে যার মধ্যে কোনো এলিমেন্ট নেই। তাহলে যার মধ্যে কোনো এলিমেন্ট নেই সেটা তো সবার মধ্যে থাকতে পারে। যেমন আমরা ভূতের কনসেপ্টটা বলি, ভূত মানে কি, ভূত মানে কিছুই নেই ধরে, তাই না, মানে অ্যাকচুয়ালি ছায়া বোঝায়। তাহলে ছায়া তো যে কোনো জায়গায় যেতে পারে, যে কোনো ঘরে যেতে পারে, যে কোনো বিল্ডিংয়ে যেতে পারে, যার জন্য কোনো দরজা জানলা দেওয়াল কিছুই ম্যাটার করে না, যেহেতু ছায়া, যেহেতু হাওয়া, তাহলে যে কোনো জায়গায় মুভ করতে পারে। সেইভাবে ফাই মানে হচ্ছে যার মধ্যে কোনো এলিমেন্ট নেই, এটা একটা ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেটটা যে কোনো সেটের মধ্যে তো ঢুকতে পারে, তো সেই কেসটা তাহলে ফাই সাবসেট অফ এ। এ বলতে ফাই সাবসেট অফ এনি সেট, তাহলে ফাইটা যে কোনো সেটের সাবসেট হতে পারে। আচ্ছা, এ সাবসেট অফ এ যে কোনো সেট, যে কোনো সেটের সাবসেট হতে পারে, মানে যে কোনো সেট সেই সেট এটির সাবসেট হতে পারে। ধরো আমি একটা এ সাবসেট, এ সেট নিলাম, এ সেটটা নিলাম ধরো এ ইকুয়াল টু 2, 3। তাহলে এই 2, 3টা অবশ্যই 2, 3-র মধ্যে বিলং করবে, কারণ সেই সেটটা নিজেরই তো একটা সাবসেট হচ্ছে, কারণ সে নিজের মধ্যেই তো বিলং করছে। তাহলে সব সময় যে কোনো একটা সেট সেই সেটের সাবসেট হয়ে যায়। আশা করি তোমরা এটা ইজিলি বুঝতে পারছো ইমাজিন করে, যে জিনিসটার মধ্যে কোনো প্যাচ ঘোচ কিছুই নেই, জাস্ট আ নর্মাল স্টেটমেন্ট যেটা আমরা প্রবলেম সলভের জন্য ইউজ করব। নেক্সট কি বলেছে, এ সাবসেট অফ বি, বি সাবসেট অফ সি হলে এ সাবসেট অফ সি। আচ্ছা ধরো এ সাবসেট অফ সি বি নিচ্ছি, তার মানে কি, আমি ধরো ডেফিনেশন অনুযায়ী এ থেকে একটা এক্স তুললাম, তাহলে এই এক্সটা কোথায় যাবে, বি এর মধ্যে গিয়ে পড়লো। কেন, তাই বলেছিলাম সাবসেটে এ থেকে যদি কোনো এলিমেন্ট তোলা হয় সেই এলিমেন্টটা বি এর মধ্যে গিয়ে পড়বে, এটা সাবসেটের ডেফিনেশন। আচ্ছা, এবার এখানে কোশ্চেন প্রপার্টিতে বলেছে বি সাবসেট অফ সি, তাহলে এই যে এক্সটা এখানে এসে পড়লো, এই এক্সটা তার মানে এই বি এর মধ্যেও আছে। তাহলে যদি বি এর মধ্যে থাকে, যেহেতু বলেছি বি সাবসেট অফ সি, তাহলে এক্সটা সি এর মধ্যে গিয়ে পড়ছে। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে এক্সটা আমি এ থেকে তুলেছিলাম সেটা বিতে গেল, বি থেকে আবার সিতে গেল, তাহলে আলটিমেটলি যে এক্সটা এতে তুলেছিলাম সেই এক্সটা সি এর মধ্যেও কি আছে। তাহলে তাই তো সাবসেটের ডেফিনেশন তো হচ্ছে তাই, যে আমি একটা এক্স যেটা এ থেকে তুললাম সেটা আলটিমেটলি ইমপ্লাই কি করলো, এক্সটা কোথায় গিয়ে পড়ছে, সি এর মধ্যে গিয়ে পড়ছে। তাহলে কি এটাই হোল্ড করলো যে এটা সি এর একটা সাবসেট হচ্ছে, তো সেটাই এখানে লিখেছে এ সাবসেট অফ বি, বি সাবসেট অফ সি যদি হয় তাহলে এটা সাবসেট অফ সি। আশা করি তোমরা বুঝতে পারলে। ওকে, নেক্সট বলেছি দেখো এ সাবসেট অফ বি, বি সাবসেট অফ এ যদি হয় তাহলে এ ইকুয়াল টু বি হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, প্রবলেম সলভিংয়ে খুব ইউজ হবে। এ সাবসেট অফ বি মানে ধরলাম এ থেকে একটা এক্স তুললাম, যেটা যে এক্সটা বি এর মধ্যে গিয়ে পড়ছে। কেন, কেন তাই বলে দিয়েছে এ সাবসেট অফ বি। আচ্ছা, এই যে এক্সটা, তাহলে এই এক্সটা আবার কি বলেছে, বি সাবসেট অফ এ। তাহলে বি থেকে যদি এই এক্সটা নিই তাহলে সেই এক্সটা এর মধ্যে গিয়ে পড়বে। তাহলে দেখো যে এক্সটা এতে তুলেছিলাম সেটা বিতে গিয়ে পড়ছে, যে এক্সটা বিতে তুলেছিলাম সেটা এতে গিয়ে পড়ছে। তার মানে কি এই এক্সটা দুটোর মধ্যে রয়েছে। তাহলে দুটোর মধ্যে যদি সেম এলিমেন্ট বিলং করে, কারণ এক্সটা তো আরবিট্রারি এলিমেন্ট নিয়েছি, যে কোনো এলিমেন্ট, তাহলে এমন একটা এক্স যেটা এতেও আসে আবার বিতেও আসে, বিতেও আসে আবার এতেও আসে, তাহলে এটা কখন পসিবল, যখন এ আর বি দুটো সেম হয়ে যাচ্ছে। তাহলে এটাই প্রমাণ করছে যে এ সাবসেট অফ বি আর বি সাবসেট অফ এ হলে তাহলে এটা কি হোল্ড করে, এ ইকুয়াল টু বি হোল্ড করছে। খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি চারটে, যেটা আমরা নর্মালি প্রবলেম সলভে অঙ্ক সলভ করার সময় ইউজ করে থাকি। খুব ভালো করে রিভিশন করবে এটা। আচ্ছা, নেক্সট দেখা যাক কি রয়েছে।
নেক্সট হচ্ছে প্রপার্টি অফ ইউনিয়ন। আচ্ছা, ইউনিয়ন মানে একটু আগে দেখেছিলাম যে দুটো সেটকে যদি মার্চ করে দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে ইউনিয়ন বলে। আর ইউনিয়নের কিছু প্রপার্টি রয়েছে। প্রপার্টিগুলো কী কী? এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি ইউনিয়ন এ। দেখে একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। ধরো একটা এ সেট রয়েছে যার মধ্যে এলিমেন্ট রয়েছে 1,2, বি একটা সেট রয়েছে যার মধ্যে ধরো রয়েছে, একটু নিচে লিখি, বি ধরো একটা সেট রয়েছে যার মধ্যে এলিমেন্ট আছে ধরো 3,4। তাহলে যদি আমি এ ইউনিয়ন বি নিই তাহলে কি আসবে দেখো, ইউনিয়ন বি নিলে কি আসছে 1, 2, 3, 4 এটা আসছে। আমি যদি বি ইউনিয়ন এ নিই, বি ইউনিয়ন এ, তাহলে কি আসবে এলিমেন্টটা, সেটটা সরি 3,4, 1,2। তাহলে দেখো এটা আর এটা কি সেম সেট? আমরা সেটের ক্ষেত্রে দেখেছিলাম যে এটা অর্ডার ডিপেন্ড করে না, আগে থাকুক পরে থাকুক এলিমেন্ট সেম থাকলেই সমান। তাহলে এখান থেকে প্রমাণ হলো কি এ ইউনিয়ন বি আর বি ইউনিয়ন এ সেম হচ্ছে। ব্যাস এটাই। তাহলে খুব ইজিলি এটা আমরা দেখতে পারলাম উদাহরণের সাহায্যে যে এই প্রপার্টিটা হোল্ড করছে। নেক্সট দেখো কি রয়েছে, নেক্সট প্রপার্টি বলেছে এ ইউনিয়ন এ ইকুয়াল টু। আচ্ছা, আমি যদি এর সাথে এ কে মেশাই তাহলে কি এই পাবো? কারণ একটা সেটের মধ্যে এলিমেন্ট রিপিট হতে পারে না। তাহলে এ 1,2, ধরে এটা এ নিলাম, তাহলে আমি যদি এর সাথে এরই ইউনিয়ন করি, এ ইউনিয়ন এ মানে কি 1,2 ইউনিয়ন 1,2। তাহলে দেখো দুটো সেম সেটকে যদি মেশাই তাহলে 1,2ই তো আসবে, কারণ একটা সেটের মধ্যে একটা এলিমেন্ট দুবার রিপিট হতে পারে না। তাহলে এ ইউনিয়ন এ ইকুয়াল টু এই। নেক্সট নেক্সট কি বলেছে, এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট হচ্ছে বলেছিলাম যে সেটের মধ্যে অন্য কোনো সেটগুলো বিলং করছে, তাহলে তাদের ইউনিয়ন কি হবে, সেই ইউনিভার্সাল সেটটাই হবে। একটা সেট আর তার বড় সেটের ইউনিয়ন, ধরো এ একটা সেট নিলাম 1,2 আর ইউনিভার্সাল সেটটা নিলাম 1, 2, 3, 4। দেখো এটা ইউর মধ্যে বিলং করছে, তার মানে এই এর ক্ষেত্রে এই ইউটা ইউনিভার্সাল সেটের কাজ করছে। তাহলে যদি এ ইউনিয়ন ইউটা নিই তাহলে কত আসবে দেখো, এই দুটোকে যদি মার্চ করে দিই তাহলে 1, 2, 3, 4ই আসবে, কারণ একটা সেটের মধ্যে সেম এলিমেন্ট রিপিট হতে পারে না। তাহলে এই যে সেটটা এটা কি, এটাই তো ইউ। তাহলে এ ইউনিয়ন ইউ ইকুয়াল টু ইউ এলো। খুব ইজি প্রপার্টিগুলো, তোমরা নিজেরাই বুঝতে পারবে। নেক্সট প্রপার্টি কি বলেছে দেখো, এ ইউনিয়ন ফাই, ইউনিয়ন ফাই ইকুয়াল টু এ। আচ্ছা দেখো এ ধরো একটা সেট নিলাম এ ইকুয়াল টু 1,2। ফাই মানে কি, ফাই মানে যার মধ্যে কোনো এলিমেন্ট নেই। তাহলে এই দুটোকে যদি আমি মিক্সড করি, এ মানে এর জায়গায় যদি আমি 1,2 লিখি তাহলে ফাই মানে কোনো সেট এলিমেন্ট নেই, তাহলে 1,2 ইউনিয়ন ফাই। তাহলে এই দুটোকে যদি মেশাই তাহলে কেমন দেখতে আসে 1,2, কারণ এর মধ্যে তো কোনো এলিমেন্টই নেই, এদের সাথে মেশালে তো সেই সেটটাই পড়ে থাকবে যেটা আমরা নর্মালি করতাম। যেমন 2 ইন্টু 1 তার মানে কত 2ই আসতো, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে 2 থাকে। যেমন 2 এর সাথে যদি 0 যোগ করতাম কত আসতো। আচ্ছা গুণের ক্ষেত্রে এক্সাম্পলটা ঠিক হচ্ছে না, যোগের ক্ষেত্রে ধরতে পারি, যেহেতু ইউনিয়ন মানে যোগই হচ্ছে, দুটো সেটকে মার্চ করে দেওয়া হচ্ছে। তাহলে 2,0 কত আসতো 2, তাহলে কোনো নাম্বারের সাথে যদি 0 যোগ করি তাহলে কত আসে, সেই নাম্বারটাই তো চলে আসছে। তাহলে এইটা সেম কনসেপ্ট, আমি যদি কোনো সেটের সঙ্গে ফাইটাকে অ্যাড করে দিই, ফাই বলতে নাল সেট, তাহলে সেই সেটটাই পড়ে থাকে। ওকে, নেক্সট নেক্সট কি প্রপার্টি বলেছে, এই যে লাস্ট যে দুটো 5 আর 6 এটা প্রবলেম সলভিংয়ের সময় ইউজ হয়, বাকিগুলো ফান্ডামেন্টাল খুবই বেসিক। আচ্ছা এ সাবসেট অফ এ ইউনিয়ন বি। আচ্ছা ধরো এ নিলাম 1, 2, বি নিলাম 3, 4। তাহলে এ ইউনিয়ন বি কত আসবে 1, 2, 3, 4। আচ্ছা দেখো এই যে এটা 1,2 এটা কি এ ইউনিয়ন বির মধ্যে রয়েছে, এই যে, তাহলে এখান থেকে লেখা যাচ্ছে এ সাবসেট অফ এ ইউনিয়ন বি। কেন, এটা এ ইউনিয়ন বির মধ্যে বিলং করছে। আচ্ছা এখানে দেখো এই যে 3,4 এটা এটা কি এ ইউনিয়ন বির মধ্যে বিলং করছে, এটা, তাহলে কি এখান থেকে বলা যায় যে বি সাবসেট অফ এ ইউনিয়ন বি। তাহলে দেখো এই সেম এক্সাম্পল থেকেই 5 আর 6 নম্বর প্রপার্টি প্রুফ হয়ে গেল যে এটা সবসময় সাবসেট অফ এ ইউনিয়ন বি হয় আর বিটা সাবসেট অফ এ ইউনিয়ন বি হয়।
তাহলে দুটোই এ ইউনিয়ন বির সাবসেট। আশা করি ইউনিয়নের প্রপার্টিগুলো তোমরা কিছুটা বুঝতে পেরেছো। এটা কিন্তু অঙ্ক করার সময় মোস্টলি ইউজ হয়, নর্মালি এটা পরীক্ষায় আসে না প্রপার্টিগুলো, তো এটা ইউজ করে প্রবলেম সলভ করতে হবে আমাদের। আচ্ছা, নেক্সট বলেছে প্রপার্টি অফ ইন্টারসেকশন। ইন্টারসেকশনে কিছু প্রপার্টি, জিনিসটা কি? ইন্টারসেকশনে একটু আগে বলেছিলাম দুটোর মধ্যে যে এলিমেন্টটা কমন থাকে, তাহলে কিছু এক্সাম্পলের সাহায্যে দেখা যায়। আচ্ছা, ধরো একটা সেট নিলাম যার মধ্যে এলিমেন্ট রয়েছে 1,2। আচ্ছা, আরেকটা ধরো এলিমেন্ট নিলাম বি যার মধ্যে এলিমেন্ট রয়েছে 2,3। তাহলে যদি আমি এ ইন্টারসেকশন বি নিই তাহলে কি আসবে? দুটোর মধ্যে কি এলিমেন্ট কমন রয়েছে? 2। তাহলে দুটোর থেকে 2 কমন লিখতে পারি। তাহলে এ ইন্টারসেকশন বি কি হলো? 2। আচ্ছা, যদি বি ইন্টারসেকশন এ নিই, এ আর বি এর মধ্যে যদি কমন 2 থাকে, আচ্ছা বি আর এর মধ্যে কমনও তো 2 রয়েছে, তাহলে কি বি ইন্টারসেকশন এটা যেটা সেটাও তো 2 এলো। তাহলে দেখো এ ইন্টারসেকশন বি যা, বি ইন্টারসেকশন এও তাই আসছে, দুটো সেম। আচ্ছা, নেক্সট প্রপার্টি কি বলেছে? এ ইন্টারসেকশন এ ইকুয়াল টু এ। আচ্ছা, আবার একটা সেট লিখে আমি এ ইকুয়াল টু ধরো লিখলাম 1, 2। আচ্ছা, এর সাথে যদি এর ইন্টারসেকশন নিই, মানে যদি 1,2 ইন্টারসেকশন 1,2 নিই, তাহলে এই দুটো সেটের মধ্যে কি কমন আছে? সেম দুটো সেটের মধ্যে তো সেই সেটটাই কমন থাকে, তাহলে লিখতে পারি এ ইন্টারসেকশন এ ইকুয়াল টু এ, ইজিলি প্রমাণ করা যায়। নেক্সট কি বলেছে? এ ইন্টারসেকশন ইউ ইকুয়াল টু এ, এই করে আসছে দেখো এ ইন্টারসেকশন ইউ। তাহলে আমি যদি এ একটা সেট ধরে নিলাম এ ইকুয়াল টু 1, 2, এটা, আর ধরো একটা ইউনিভার্সাল সেট চুজ করলাম, তাহলে যার মধ্যে 1, 2, 3 এই তিনটে এলিমেন্ট আছে, তাহলে এটা ইউর মধ্যে বিলং করছে, তাহলে এর ক্ষেত্রে ইউটা ইউনিভার্সাল সেটে কাজ করছে। তাহলে যদি আমি এ ইন্টারসেকশন ইউ নিই তাহলে কি আসবে দেখো তো? এই দুটোর মধ্যে কমন কি আছে? 1,2 আছে, মানে এর মধ্যে 1,2 আছে, এর মধ্যেও আছে, তাহলে এটা, তাহলে এ 1,2টা কি এ, তাহলে এ আর ইউ এদের ইন্টারসেকশন মানে ইউ কত আসছে? এ আসছে। তাহলে যদি এর সাথে কোনো সেটের সাথে ইউনিভার্সাল সেটের ইন্টারসেকশন হয় তাহলে সেই সেটটাই চলে আসে। দেখো নেক্সট কি বলেছে? এ ইন্টারসেকশন ফাই, এটা কত হয়? ফাই হচ্ছে। আচ্ছা দেখো এ মানে এর মধ্যে কিছু এলিমেন্ট আছে, ফাই মানে কিছু এলিমেন্ট নেই, তাহলে কিছু এলিমেন্ট আছে এবং কিছু এলিমেন্ট নেই, এদের মধ্যে কমন কি? কিছু এলিমেন্ট নেই, ফাঁকা জায়গাটা, তাই তো হচ্ছে। কেন? ধরো 1,2 ইন্টারসেকশন ফাই ফাঁকা, তাহলে এই দুটোর মধ্যে কমনটা কি থাকছে? একটা ফাঁকা জায়গায় তো কমন থাকছে, তাই না? এই হচ্ছে কনসেপ্ট। তাহলে যদি এ ইন্টারসেকশন ফাই নেওয়া হয় তাহলে অলওয়েজ ফাই আসে, কারণ 1,2 আর ফাই এই দুটোর মধ্যে কিছু কমন নেই। কিছু কমন নেই মানে কি? ফাঁকা জায়গা পড়ে রয়েছে, আর ফাঁকা সেটটাকে কি বলা হয়? ফাই বলা হয়। তাহলে কোনো কিছু সেট আসে আর কোনো সেট নেই, তাহলে ওদের মধ্যে কি কমন আছে? কোনো কমন নেই, কিছু কমন নেই বলে একটা ফাঁকা সেট রয়েছে, আর ফাঁকা সেটটাকে আমরা ফাই বলে ডিনোট করি। ইজিলি এখান থেকে আমরা ওটা বুঝতে পারলাম। নেক্সট বলেছে এ ইন্টারসেকশন বি সাবসেট অফ এ। এই যে দুটো প্রপার্টি লাস্টের দুটো, এই প্রপার্টিটাও প্রবলেম সলভিংয়ে খুব ইউজ হয়। দেখা যাক একটা এক্সাম্পলের সাহায্যে কি আসছে। তাহলে এ ধরো আবার একটা এক্সাম্পল নিই, এ ইকুয়াল টু ধরলাম আমি 1,2, আর ধরো বি একটা সেট ধরলাম যার মধ্যে রয়েছে 1, 2, 4, 7। আচ্ছা, তাহলে এ ইন্টারসেকশন বি কি আসছে দেখো তো? এ ইন্টারসেকশন বি কি আসছে? 1,2 আসছে কি? কারণ এই 1,2 তো দুটোর মধ্যে কমন রয়েছে। আচ্ছা 1,2 এই যে এটা কি এর সাবসেট? 1,2 তো এর মধ্যে রয়েছে, তাহলে এখানটায় বলা যায় সাবসেট অফ 1,2 মানে সাবসেট অফ এ। তাহলে এ ইন্টারসেকশন বি কার মধ্যে আছে? এর মধ্যে আছে। আচ্ছা, যে 1,2টা যেটা বের করলাম এটা কি বি সেটের মধ্যে রয়েছে? তাহলে 1,2 এটা কি বি এরও সাবসেট হচ্ছে? তাহলে এখান থেকে বলতে পারি এ ইন্টারসেকশন বি সাবসেট অফ বি অলসো। কেন? 1,2 এর মধ্যেও আছে, 1,2 বি এর মধ্যেও আছে, তাহলে দুটোর ক্ষেত্রে সাবসেট হচ্ছে, তার মানে কি 5 আর 6 নাম্বার প্রপার্টি হোল্ড করছে। আচ্ছা, এ ইন্টারসেকশন বি
এরও সাবসেট হয়, ইন্টারসেকশন বি এরও সাবসেট হয়, কারণ এই কমন অঞ্চলটা এর মধ্যেও থাকে, কমন অঞ্চলটা বির মধ্যেও থাকে, যেটা আমরা ইন্টারসেকশনের প্রপার্টিতেই পড়েছিলাম যে এমন একটা এক্সের সেট যেটা এর মধ্যেও থাকবে এবং এবং যেটা বি এর মধ্যেও থাকবে। তাহলে এটাই তো ইন্টারসেকশনের প্রপার্টি ছিল, যে যেটা যেই এক্সটা এর মধ্যেও থাকবে, বি এর মধ্যেও থাকবে। তাহলে ইন্টারসেকশনটা এর মধ্যেও থাকবে, ইন্টারসেকশনটা বি এর মধ্যেও থাকবে। তো সেখান থেকেই বলতে পারি যে ইন্টারসেকশন বি সাবসেট অফ এ, ইন্টারসেকশন বি সাবসেট অফ বি। তাহলে ইজিলি আমরা প্রপার্টি দুটো দেখতে পাচ্ছি। তাহলে ইন্টারসেকশনের প্রপার্টিটাও এখানে কভার হলো। আচ্ছা, এখানে প্রপার্টি বানানো একটা টি মিস হয়েছে, টাইপিং মিস্টেক হয়ে গেছে, তো সরি ফর দ্যাট। নেক্সট বলেছে প্রপার্টি অফ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট দেখেছিলাম যে ওই সেটটা বাদ দিয়ে ইউনিভার্সাল সেটে যেটা রয়েছে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। দেখো কি বলেছে, এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু ইউ। মানে কি, ধরো একটা সেট এ নিলাম, এর মধ্যে এলিমেন্ট আছে 1,2, আর একটা ইউনিভার্সাল সেট নিলাম যার মধ্যে এলিমেন্ট আছে 1, 2, 3, 4, চারটে এলিমেন্ট আছে। তাহলে এখান থেকে এ কমপ্লিমেন্ট কি আসবে, এই 1, 2 বাদে ইউনিভার্সাল যেটা সেটে যেটা পড়ে থাকে সেটাই কমপ্লিমেন্ট। তাহলে 1, 2 বাদে কি পড়ে থাকে, 1, 2 বাদে পড়ে থাকছে আমার 3,4। তাহলে এ কমপ্লিমেন্ট কত, 3,4। আচ্ছা, এবার যদি এই দুটোকে আমি যদি ইউনিয়ন করি, তাহলে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট কি আসছে দেখো তো, 1, 2, 3, 4। তাহলে এই যে সেটটা হলো এটা কি ইউনিভার্সাল সেট। তাহলে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট কি আসছে, ইউনিভার্সাল সেট আসছে। সেকেন্ড প্রপার্টি, যদি এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট নিতাম, সেম উদাহরণ দিয়ে বলছি। তাহলে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, তাহলে এ আর এ কমপ্লিমেন্টের মধ্যে কমন কি আছে, দেখো এ আর এ কমপ্লিমেন্ট মানে 1, 2 ইন্টারসেকশন 3,4। এদের মধ্যে কি কমন আছে, কোনো কিছু কমন আছে কি, কিছু কমন নেই, তার মানে 5, মানে কোনো কমন নেই, 5টা হচ্ছে নাল সেট। তাই বলেছে দেখো এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে 5। তাহলে এ আর যদি এ কমপ্লিমেন্টকে ইউনিয়ন করা হয় তাহলে ইউনিভার্সাল সেট পাওয়া যায়, আর এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট নিলে সেটা কোনো এলিমেন্টই থাকে না। স্বাভাবিক, কেন এর উল্টোই তো এ কমপ্লিমেন্ট, তাহলে এ আর তার উল্টো ভার্সন তাদের মধ্যে কমন থাকবে না, এটাই তো স্বাভাবিক, তাই না। প্লাস আর মাইনাস এদের মধ্যে কোনো কমন থাকে না, কেন এটার অপোজিট এটা, এটার অপোজিট এটা, সেমভাবে কমপ্লিমেন্টও কাজ করছে। আচ্ছা, নেক্সট সেম উদাহরণ দিয়ে আমি বাকি প্রপার্টিগুলোকে প্রুফ করছি। আচ্ছা দেখো, এখানে বলেছে এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু ইউ মাইনাস এ। আচ্ছা, ইউ কত, ইউ হচ্ছে ইউ মাইনাস এটা বের করি। ইউ হচ্ছে আমার 1, 2, 3, 4, তার থেকে এ কে মাইনাস করছি, এই কত 1, 2। তাহলে এটার থেকে যদি 1,2 বিয়োগ দিই তাহলে কত পড়ে থাকে, এই 3,4 পড়ে থাকে, 3,4। আচ্ছা, 3,4টা কত, 3,4টাই কি এ কমপ্লিমেন্ট। তা দেখো কি আসছে, ইউনিভার্সাল সেট থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলে কি আমার এ কমপ্লিমেন্ট পড়ে থাকছে, সেটাও এই এক্সাম্পলের সাহায্যে প্রমাণ হলো। মানে ইউনিভার্সাল সেট থেকে যদি মেইন সেটটাকে বিয়োগ করে দেওয়া হয় তাহলেই তোমার এ কমপ্লিমেন্ট পড়ে থাকছে। যদি ভেন ডায়াগ্রামের সাথে দেখতে চাও তাহলে এমন এই জিনিসটা এরকম দেখতে আসবে। দেখো, এটা হচ্ছে আমার সেট এ, সেট এ। তাহলে আমি যদি এটা হচ্ছে ইউনিভার্সাল সেট টোটালটা, তাহলে টোটালটা থেকে যদি এটাকে বাদ দিয়ে দিই, এটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকছে, বাকি এরিয়াটা পড়ে থাকছে। তাহলে বাকি এরিয়াটাও এ কমপ্লিমেন্ট, তাই না, কারণ এ বাদ দিয়ে বাকি যে এরিয়াটা সেটা এ কমপ্লিমেন্ট। তাহলে আমি যদি ওই টোটালটা থেকে যদি আমি এই এ পার্টটা বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকছে, যেটা পড়ে থাকছে সেটাই তো এ কমপ্লিমেন্ট, যেটা আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যেও দেখতে পেলাম, যেটা আমরা এক্সাম্পলের সাহায্যেও দেখতে পেলাম। নেক্সট কি বলেছে, ইউ কমপ্লিমেন্ট ইকুয়াল টু 5। ইউ কমপ্লিমেন্ট, ইউ মানে হচ্ছে ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট। আচ্ছা, ইউনিভার্সাল সেট মানে যেটা সব থেকে বড় সেট। তাহলে এই বড় সেটটাকে এই বড় সেটের কমপ্লিমেন্ট করলে কি আসবে, যেটা সব থেকে বড় সেট তার আবার কমপ্লিমেন্ট কোথায় আছে, ওটা বাদ দিয়ে তো আর কিছু নেই, ওটাই তো সব থেকে বড়। তাহলে যদি ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট করা হয় তাহলে কিছুই পড়ে থাকছে না, সেটা 5 পড়ে থাকে। আচ্ছা, 5 কমপ্লিমেন্ট, আচ্ছা 5 মানে কিছু নেই, কিছু নেই এর কমপ্লিমেন্ট কি, সব কিছু। কিছু নেই মানে
কিছু নেয়ের বিপরীত হচ্ছে সব কিছু। সব কিছু মানে কি, সব থেকে বড় সেট কোনটা? ইউনিভার্সাল সেট। তাহলে কিছু নেয়ের কমপ্লিমেন্ট কি ইউনিভার্সাল সেট আছে, মানে কিছু নেয়ের অপোজিট হচ্ছে সব কিছু আছে, আর সব কিছু কার মধ্যে আছে? ইউনিভার্সাল সেটের মধ্যে আছে। তাহলে বলতে পারি ফাই কমপ্লিমেন্ট ইকুয়াল টু ইউনিভার্সাল সেট। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট। এটা খুব ইন্টারেস্টিং, এটা আছে। আচ্ছা, এ কমপ্লিমেন্ট কত বের করলাম আমরা এই উদাহরণ থেকে? এ কমপ্লিমেন্ট বের করেছিলাম 3,4। আচ্ছা, তাহলে এই এ কমপ্লিমেন্ট যেটা, এ কমপ্লিমেন্ট তার আবার কমপ্লিমেন্ট করি, কত আসে দেখো। তার মানে কি আসবে? এই 3,4, 3,4 এর কমপ্লিমেন্ট। 3,4 বাদ দিয়ে ইউনিভার্সাল সেটে কি আছে? 1,2। তাহলে কি পড়ে থাকবে? 1,2। তাহলে 1,2টা কি অ্যাকচুয়ালি? 1,2টা কি এ? তাহলে দেখো এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট যদি করি তাহলে সে মেইন সেটটাই পড়ে থাকছে। তাহলে যেহেতু এ কমপ্লিমেন্টটা 3,4 এসেছিল, 3,4 এর কমপ্লিমেন্ট কি? 3,4 বাদ দিয়ে ওই ইউনিভার্সাল সেটে কি রয়েছে? কি রয়েছে? 1,2 রয়েছে। তাহলে 1,2টা কি অ্যাকচুয়ালি? 1,2 হচ্ছে এ। তাহলে এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট কি আসছে? এ আসছে। তাহলে এখানেও কমপ্লিমেন্টের প্রপার্টি যেগুলো আমরা ইজিলি এক্সাম্পলের সাহায্যে দেখতে পেলাম। এটা তোমরা যদি ভেন ডায়াগ্রাম দিয়ে দেখতে চাও ইজিলি বুঝতে পারবে। খুবই ইজি জিনিসগুলো, জাস্ট এই প্রপার্টিগুলোকে এক জায়গা করে আমাদের প্রবলেম সলভ করার সময় ইউজ করতে হবে। নেক্সট দেখো কি রয়েছে? ডি মর্গানস ল, যেটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা এটা রেডি করে রাখবে, যেটা আমরা প্রবলেম সলভের সময় খুব ইউজ করবো। কি আছে দেখো, প্রপার্টি দুটো বুঝে নাও। এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট যদি করা হয় তাহলে কি আসে? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এই জিনিসটা আসে। এবার যদি তোমরা কোনো এক্সাম্পলের সাহায্যে দেখতে চাও, তাহলে ধরো আবার একটা সেট নিলাম এ, যার মধ্যে এলিমেন্ট আছে ধরো 1,2, আর একটা, এটা সেকেন্ড ব্র্যাকেট হবে, বি যদি একটা সেট নিই যার মধ্যে ধরো রয়েছে 2,3, তাহলে এ ইউনিয়ন বি কত আসছে? আর ধরো একটা ইউনিভার্সাল সেট যদি কিছু নিই, আর ধরো একটা ইউনিভার্সাল সেট নিতে হবে যেহেতু কমপ্লিমেন্ট রয়েছে, সেটার মধ্যে ধরো এলিমেন্ট রয়েছে 1, 2, 3, 4, ধরো 4টে এলিমেন্ট রয়েছে। আচ্ছা, তাহলে এখান থেকে এ কমপ্লিমেন্ট কি আসবে? এ কমপ্লিমেন্টগুলো বের করে রাখি। এ কমপ্লিমেন্ট মনে হচ্ছে 1, 2 বাদে কি আসে? 3, 4 আসে। বি কমপ্লিমেন্ট মানে 2, 3 বাদে ইউনিভার্সাল সেটে কি আছে? 2, 3 বাদ দিয়ে 1,4 আছে। তাহলে দুটো বেরোলো। এবার এই প্রপার্টিটা দেখি এটা ইকুয়াল টু এটা হচ্ছে কিনা। তাহলে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। আচ্ছা, এ ইউনিয়ন বিটা কত আসছে? ইউনিয়ন বি আসছে 1, 2, 3। দেখো এই দুটোকে মিক্স করছি, এ আর বিটাকে যদি মিক্স করি তাহলে এটা আসে 1 আছে, 1 আছে, দুটোর মধ্যে 2 আছে, 2 লিখেছি, 3। কেন দুটো 2 থেকে একটা লিখছি? কেন সেটের মধ্যে কোনো এলিমেন্ট রিপিট হয় না। তাহলে 2 যেহেতু আছে দুটোর মধ্যে, তাহলে একটা 2 লিখলেই হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে এ ইউনিয়ন বি। এবার প্রপার্টিটাকে প্রুফ করে দেখি। এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। আচ্ছা, এ ইউনিয়ন বি কত বেরিয়েছে? 1, 2, 3। তাহলে 1, 2, 3 বাদে ইউনিভার্সাল সেটে কি আছে? 4 আছে, তাহলে লিখো 4 গেল। এবার হচ্ছে এটা গেল লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি আছে? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট কত? 3,4। বি কমপ্লিমেন্ট কত? 1,4। এই 3,4 আর 1,4 এর মধ্যে কি কমন আছে? এদের মধ্যে 4 কমন আছে। তাহলে দেখো এইটা আর এটা ইকুয়াল এলো, সেটা এখানে প্রমাণ করা হচ্ছে থিওরিতে প্রপার্টি। এই যে যেটা, এটাকে ডি মর্গানস ল বলে। তাহলে কি রয়েছে প্রপার্টিটা? এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে ইউনিয়নের সময় ইন্টারসেকশন আসবে, আর দেখো উল্টো প্রপার্টি, ইন্টারসেকশনের সময় ইউনিয়ন আসবে। তাহলে তোমরা ইজিলি এটা দেখতে পারো। আচ্ছা, এই প্রপার্টিটাকেও তাহলে এক্সাম্পল যেহেতু নিয়েছি একসাথে বুঝিয়ে দিই। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? দেখো সব প্রপার্টি বের করা আছে। এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি কত আসছে? এ ইন্টারসেকশন বি কত আসছে? দেখো 2 আসছে, কারণ এ আর বি এর মধ্যে 2 কমন আছে। তাহলে এ ইন্টারসেকশন বি তার যদি কমপ্লিমেন্ট নেই তাহলে কত আসবে? এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট আসছে হচ্ছে 2 বাদে কি কি রয়েছে ইউনিভার্সিটির মধ্যে? 1, 3, 4। তাহলে 1, 3, 4 আসছে। আচ্ছা, এবার এটা তোর লেফট হ্যান্ড সাইড গেল। রাইট হ্যান্ড সাইড কি আসছে? এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। ইউনিয়ন এ কমপ্লিমেন্ট কত? 3,4। ইউনিয়ন বি কমপ্লিমেন্ট কত? 1,4। তাহলে এই দুটো ইউনিয়ন করলে কত আসবে? 1, 3, 4। দেখো এই দুটো ইকুয়াল আসছে।
ইকুয়াল আসছে, তার মানে এই প্রপার্টিটা স্যাটিসফাই করছে। তাহলে এই যে যে দুটো এক্সাম্পলের সাহায্যে প্রমাণ করলাম, এই প্রপার্টি দুটোকে অবশ্যই রেডি করে রাখবে, যেটাকে আমরা বিভিন্ন এমসিকিউ বা বিভিন্ন বড় থিওরি প্রমাণ করার সময় এই লগুলোকে ইউজ করবো, যেটাকে ডি মর্গানস ল বলে, যেটা আমরা এক্সাম্পলের সাহায্যে ইজিলি দেখতে পেলাম যে দুটো হোল্ড করছে। ওকে, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে সংযোগ সূত্র। দেখো এটা তোমরা ইজিলি বুঝতে পারবে, এটা প্রুফ দরকার নেই, বাট বুঝলেই বুঝতে পারবে। তাহলে এখানে দেখো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা কি লেখা যায়? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, যেটাকে আমরা যদি এরকম ছোটবেলায় করতাম, মনে আছে? 2 প্লাস 3 প্লাস 4 ইকুয়াল টু 2 প্লাস 3 প্লাস 4। দেখো কত আসছে? 2 প্লাস 7 9, এখানে কত আসছে? 5 প্লাস 4 ইকুয়াল টু 9। তাহলে দুটো ইকুয়াল হচ্ছে। দেখো এক্স্যাক্টলি সেম জিনিস এখানে করা রয়েছে। তো এই যে যেটা হলো, এটাকে বলা হচ্ছে সংযোগ সূত্র। ঠিক আছে, এটা আমরা যেটা আগে প্লাসের ক্ষেত্রে করতাম, যোগের ক্ষেত্রে করতাম, গুণের ক্ষেত্রে করতাম, সেই এক্স্যাক্ট সেম কন্ডিশনটাই সংযোগ সূত্র হিসাবে ইউনিয়ন বা ইন্টারসেকশনের ক্ষেত্রে দিয়েছে। তো এটা আশা করি এক্সাম্পল দেওয়ার দরকার নেই, তোমরা এমনি বুঝতে পারবে প্রপার্টিটা। আচ্ছা, নেক্সট বলেছে বন্টন সূত্র। বন্টন সূত্র জিনিসটা কেমন ছিল মনে করো, দেখো আমরা এটা যখন করতাম 2 ইন্টু 3 প্লাস 4, এটাকে আমরা কি করতাম? এই দুইটাকে এটার সাথে একবার গুণ করতাম, এটার সাথে একবার গুণ করতাম, তাহলে কি আসতো? 3 দুগুণ 6 প্লাস 4 দুগুণ 8, 8 আর 6 14, তাই তো করতাম। এই অপারেশনটাকে আবার 3-এর জন্য প্লাস এই যে দুইটাকে আবার 4-এর সাথে, এক্স্যাক্টলি দেখো সেম জিনিসই করা রয়েছে। এটার সাথে একবার, এটার সাথে একবার, এটার সাথে একবার নিয়েছি, এটার সাথে একবার নিয়েছি, এক্স্যাক্টলি সেম কাজটাই করা রয়েছে, যেটাকে আমরা এখানে ইজি এক্সাম্পল দিয়ে বলছিলাম। যদি এটাকে এইভাবে লিখি, আমরা যদি এটা লিখতাম এ ইন্টু বি প্লাস সি, তাহলে কি লিখতাম দেখো তো? আমরা এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি, এটা লিখতাম। এক্স্যাক্টলি দেখো, জাস্ট এই গুণ আর যোগের জায়গায় ইউনিয়ন ইন্টারসেকশন রয়েছে, বাকিটা তো একদম ইজি। তো যেটাকে আমরা গুণ প্লাস দিয়ে এক্সাম্পল দিলাম, সেটাই দেখো ইউনিয়ন ইন্টারসেকশন দিয়ে রয়েছে। তো এটাকে বলে বন্টন সূত্র, যেহেতু এটা দুটোর মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, বন্টিত হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে বন্টন সূত্র বলে। একদম ইজি এক্সপ্লেনেশন দিয়ে বলার চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট রয়েছে কার্ডিনাল নাম্বার, যেটা আজকে সেটের শেষ কনসেপ্ট, যেটা বললে সেটটা মোটামুটি কভার হয়ে যায়। কার্ডিনাল নাম্বার মানে একটা সেটের মধ্যে কটা এলিমেন্ট আছে সেই সংখ্যাটাকে বলে কার্ডিনাল নাম্বার। ধরো একটা সেট নিয়েছি এ, যেটার মধ্যে এলিমেন্ট আছে 1 2 3 4, তাহলে কার্ডিনাল নাম্বার মানে এর মধ্যে কটা এলিমেন্ট আছে, নাম্বার অফ এলিমেন্ট কটা আছে, 1 2 3 4। তাহলে কার্ডিনাল নাম্বারকে আমরা ছোট হাতের এন দিয়ে লিখি, এন অফ এ, তাহলে এন অফ এ কত? 4। তাহলে কার্ডিনাল নাম্বার বলতে ওই সেটের মধ্যে কটা এলিমেন্ট আছে সেই এলিমেন্টটাকে বোঝায়। তাহলে আশা করি তোমরা ইজিলি বুঝতে পারছো যে কার্ডিনাল নাম্বার বলতে অ্যাকচুয়ালি নাম্বার অফ এলিমেন্ট বিলংস টু দ্য সেট, এটা বোঝায়। তাহলে এখানে তিনটে ফর্মুলা আছে, দেখো কি আছে? n of a union b equal to n of a plus n of b minus a intersection b। দেখো ইউনিয়নের সময় ইন্টারসেকশনটা বিয়োগ হচ্ছে, যখন ইন্টারসেকশন করছি তখন দেখো ইউনিয়নটা বিয়োগ হচ্ছে। আর ইজিলি মনে রাখতে পারো ফর্মুলাগুলো, আর এই ফর্মুলা দিয়ে মোস্টলি আমরা যে কথার অঙ্কগুলো থাকে সেই কথার অঙ্কগুলো সলভ করবো, যেটা তোমাদের এক্সারসাইজে রয়েছে। যদি কোনো এক্সাম্পল দেখতে চাও এটা, আচ্ছা দেখা যাক। আচ্ছা ধরো একটা সেট নিলাম, ধরো এর মধ্যে এলিমেন্ট রয়েছে 1 2 3 4। ধরো একটা সেট নিলাম বি, যার মধ্যে এলিমেন্ট রয়েছে ধরো 2 3 6, এটা। তাহলে এন অফ এ কত? আচ্ছা তার আগে ইন্টারসেকশন ইউনিয়নটা বের করে নিই। আচ্ছা, যদি এ ইউনিয়ন বি বের করি তাহলে কত আসবে? 1 2 3 4 6, এটা। যদি এ ইন্টারসেকশন বি বের করি কত আসবে? এর বি কমন কি আছে? 2 আর 3, 2 3, এটাই। এবার দেখা যাক এর কার্ডিনাল নাম্বারগুলো। আচ্ছা, এর কার্ডিনাল নাম্বার কত? এন অফ এ 4, এন অফ বি কত আসছে? কটা এলিমেন্ট আছে বির মধ্যে? 3টে। এন অফ এ ইউনিয়ন বি কত আসছে? কটা এলিমেন্ট আছে দেখো, 1 2 3 4 5, 5টা এলিমেন্ট আছে।
আচ্ছা, এন অফ এ ইন্টারসেকশন বি কত আছে, কটা এলিমেন্ট আছে, দুটো। এবার দেখা যায় এটা প্রমাণ হচ্ছে কিনা। আচ্ছা, এবার যেই থিওরিটা এখানে মান বসো, তাহলে এ, এটা দেখো এন অফ এ ইউনিয়ন বি কটা আছে, পাঁচটা। তাহলে আমি যদি ফর্মুলায় পুট করি এন অফ এ, এন অফ এ কত, এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, তাহলে কত আসছে, এন অফ এর মান কত, 4, প্লাস এন অফ বির মান কত, 3, মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি 2, কত হচ্ছে 4 আর 3 7, মাইনাস 2 কত এলো, 5 এলো। তাহলে এটা দেখো এটাও 5 এলো, এটাও 5 এলো, তাহলে এটার সাথে এটা কি ইকুয়াল, তাই দেখো দেওয়া রয়েছে এন অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এ ইন্টারসেকশন বি। এক্স্যাক্টলি সেমভাবে আমরা এইগুলো প্রমাণ করতে পারি। তাহলে তোমরা রেজাল্টগুলো মনে রাখবে, যেটা আমরা প্রবলেম সলভিংয়ে ইউজ করব। তাই আজকে যে সেটে যে প্রপার্টিগুলো, যে ডেফিনেশনগুলো পড়লাম, সবগুলোকে ভালোভাবে রিভাইজ করবে, এই এক্স্যাক্ট এই থিওরিগুলো আর এই প্রপার্টিগুলো ইউজ করে তোমাদের এক্সারসাইজ সলভ করতে হবে। তো ভালো করে প্র্যাকটিস করো।